তাহলে আজকে আমরা শুরু করব হচ্ছে গিয়ে তোমার সাইকেল অফ ইরোশন। এখন সাইকেল অফ ইরোশন শুরু করার আগে তোমাদের কিছু জিনিস জানতে হবে যে এই যে কনসেপ্টটা এগুলো আসলো কি করে। ঠিক আছে, এই ক্ষয়চক্রের বিবর্তন এই জিনিসগুলো আসলো কি করে। দেখো, আমরা সবাই জানি যে আমাদের মানব সভ্যতার ইতিহাসে, ঠিক আছে, মানব সভ্যতার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বই হচ্ছে গিয়ে চার্লস ডারউইনের। সেটা 1859 সালে চার্লস ডারউইন একজন হচ্ছে গিয়ে তোমার আহ জীববিজ্ঞানী ছিলেন। ঠিক আছে, ওনার জন্ম হয়েছিল ইংল্যান্ডে। ওনার একটি বই অন দ্য অরিজিন অফ স্পিসিস, পুরো বইটার নাম হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পিসিস। ঠিক আছে, বা দ্য অরিজিন অফ স্পিসিস নামে জানি, কিন্তু অ্যাকচুয়ালি বইটার নাম হচ্ছে গিয়ে অন দ্য অরিজিন অফ স্পিসিস। ঠিক আছে, এই যে বইটা, এই বইটা যদি আমাদের হিউম্যান সিভিলাইজেশন বলো, মানব সভ্যতা বলো, বা মানব সভ্যতার বিকাশে বলো, এই মানব সভ্যতার বিকাশের ক্ষেত্রে এই বইটি, ঠিক আছে, অন দ্য অরিজিন অফ স্পিসিস, কি বললাম, অন দা অরিজিন অরিজিন অফ স্পিসিস। ঠিক আছে, আমি আর বড় করছি না, স্পিসিস, এই বইটার ইম্পর্টেন্স অনেকখানি। ঠিক আছে, এই বইটা অনেক ভৌগোলিক, ঠিক আছে, অনেক ভৌগোলিককে বা অনেক দার্শনিককে বা অনেক যারা একটু দূর দৃষ্টি সম্পন্ন ব্যক্তি, তাদেরকে কিন্তু এই বইটা অনেক ভাবে ভাবিয়ে তুলেছিলেন। ঠিক আছে, এই বইটা তোমার আমাদের ভূগোলের যেমন হচ্ছে গিয়ে ডেভিস, যেমন হচ্ছে গিয়ে তোমার র্যাটজেল, ঠিক আছে, এছাড়া আরো অনেক নাম আছে। বড় বড় দুটো নাম বললাম, যে ডেভিস, তারপর হচ্ছে গিয়ে র্যাটজেল, এরা এই বইটা দ্বারা খুব ইনফ্লুয়েন্স হয়েছিলেন, মানে প্রভাবিত হয়েছিলেন। কিভাবে প্রভাবিত হয়েছিলেন সেটা আমরা দেখবো। ডেভিসের ক্ষেত্রে যেহেতু আমরা সাইকেল অফ ইরোশন করছি, তাহলে আজকে ডেভিস দেখবো, পরে যখন থট পড়বো তখন থটে দেখবো যে তোমার হচ্ছে গিয়ে র্যাটজেল কিভাবে এই বইটা দ্বারা প্রভাবিত হয়েছিলেন এবং প্রভাবিত হয়ে কি করেছিলেন। এটুকু জেনে রাখো যে প্রভাবিত হয়ে তিনি একটা বই লিখেছিলেন। সেই বইটার নাম হচ্ছে কি অ্যানথ্রোপোজিওগ্রাফি। ঠিক আছে, ওটা র্যাটজেলের লেখা, যেখানে তিনি লেভেনস্টাউন, ঠিক আছে, লেভেনস্টাউন বা লিভিং স্পেসের তিনি ধারণা দিয়েছিলেন, বা হচ্ছে কি তোমার যে ন্যাশনের ধারণা দিয়েছিলেন। যাই হোক, সেটা পরের ব্যাপার। আমরা যেটা আসছি যে হচ্ছে কি তোমার এই যে অরিজিন অফ স্পিসিস যে বইটা, এই বইটা ডেভিসের যে সাইকেল অফ ইরোশন, সে সাইকেল অফ ইরোশনকে কিভাবে প্রভাবিত করলো। এখন 1859-এ অন দা অরিজিন অফ স্পিসিস যে বইটি, সেটি পাবলিশ হয়েছে। পাবলিশ হওয়ার পর দেখো, সেই সময় রিচেবিলিটি কম, খুব কম থাকলেও যেগুলো মেন মেন হচ্ছে কি জায়গা, সেই সমস্ত জায়গাতে যেগুলো তোমার হচ্ছে কি বিখ্যাত বই, ঠিক আছে, যেগুলো ক্রিটিকদের কাছে খুব প্রভাব বিস্তার করে, সেই বইগুলো বিভিন্ন লাইব্রেরিতে ঘোরাফেরা করে। এখন হচ্ছে কি এই যে বইটা আমেরিকাতে এসে পৌঁছায় তার কয়েক বছর পর। ঠিক আছে, কয়েক বছর পর এসে পৌঁছায়। তারপরে হচ্ছে কি তোমার ডেভিস যখন কলেজে স্টাডি করছেন, কলেজে স্টাডি করতে করতে বা পড়তে পড়তে তিনি এই অরিজিন অফ স্পিসিস যে বইটা আছে, সেই বইটা পড়লেন। ঠিক আছে, পড়ার পর ওনার তখন মাস্টার ডিগ্রি কমপ্লিট হয়ে গেছে। তখন মাস্টার ডিগ্রি মানে একটা বিশাল বড় মানে অ্যাচিভমেন্ট আর কি। আমাদের এখন মাস্টার ডিগ্রি, এমএসসি, এগুলো কোনো বড় ব্যাপার নয়। এখন তোমার হচ্ছে কলেজ ইউনিভার্সিটিতে গেলেই তুমি মাস্টার ডিগ্রি পেয়ে যাবে। ঠিক আছে, তখন কিন্তু এটা এম এ ডিগ্রি লাভ করা একটা বিশাল বড় একটা তোমার হচ্ছে গিয়ে অ্যাচিভমেন্ট ছিল। তাহলে সেই সময় কি হয়েছিল, সেই সময় হচ্ছে গিয়ে উইলিয়াম মরিস ডেভিস, যে সময় উনি কলেজে স্টাডি করছিলেন, ফাইনাল ইয়ার চলছিল, সেই সময় তিনি এই বইটি ওনার হয়তো লাইব্রেরি থেকে নিয়ে উনি পড়তে লাগলেন। এবার ওনার স্পেশাল পেপার ছিল, মানে ওনার ফিল্ড ছিল হচ্ছে জিওমরফোলজি। আমরা সবাই জানি যে আমাদের আমেরিকান একজন জিওমরফোলজিস্ট, যাকে আমাদের ফাদার অফ জিওমরফোলজিও বলা হয় ডেভিসকে। ঠিক আছে, ওনার স্পেশাল ছিল হচ্ছে গিয়ে, বা স্পেশাল পেপার বলতে পারি, সেটা কি ছিল, সেটা হচ্ছে গিয়ে তোমার জিওমরফোলজি ছিল। এখন ব্যাপার, যখন তিনি এই বইটা পড়লেন, তখন থেকেই তিনি কিন্তু অলরেডি রিসার্চ করা শুরু করে দিয়েছিলেন। তখন উনি এই বইটা পড়তে পড়তে, এই বইটাতে অ্যাকচুয়ালি কি বলা আছে, এই বইটাতে আমাদের মানুষের যে বিবর্তন, সেই বিবর্তনের কথা বলা আছে, যে আমরা কিভাবে মানুষ হয়েছি। ঠিক আছে, এই মানুষ নয়, ইন দ্য সেন্স অফ মানুষ হয়েছে মানে আমরা যদি অন্য কোনো প্রজাতি থেকে থাকি, সেই প্রজাতি থেকে কিভাবে আমরা ডেভেলপ হলাম, কিভাবে আমরা বিকশিত হলাম। বিকশিত বলাটা এখানে সব থেকে বেস্ট হবে, বিকশিত হলাম এবং লাস্টে আমরা এই পর্যায়ে আসলাম। এই যে বিকশিত হওয়া, মানুষের যে বিকশিত হয়, এই জিনিসটা ডেভিসের মনে একটা বিশাল বড় প্রভাব বিস্তার করলো। কি প্রভাব বিস্তার করলো? ডেভিস একজন জিওমরফোলজিস্ট, তাহলে উনি কি ভাবছেন, উনি ভাবছেন সমস্ত কিছু জিনিস ওই ভূমিরূপের সাথে তুলনা করার চেষ্টা করছেন। উনি যখন পড়লেন, তখন দেখলেন যে আমরা যদি ভালো করে দেখি, ওনার মতে আমরা যদি ভালো করে একটু চোখ কান খোলা রাখি আর কি, তাহলে আমাদের চারিপাশের যে ল্যান্ডস্কেপ গুলো আছে বা যে ল্যান্ডফর্ম গুলো আছে, সেগুলোও তো একটা সময় হচ্ছে গিয়ে তাদের বিকশ তোমার তাদের
ডেভেলপ হচ্ছে, তার মানে একটা স্টেজে তারা তাদের শৈশব কাটছে, একটা তাদের যৌবন কাটছে, এবং একটা জায়গাতে গিয়ে বার্ধক্যতে এসে পৌঁছাচ্ছে। এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা ডেভিসের মাথায় কিন্তু ক্লিক করে গেল যে হ্যাঁ, এরকমটা তো হয়, তাহলে ইনফ্লুয়েন্স কোথা থেকে পেয়েছে? ওর ইনফ্লুয়েন্স পেয়েছে অরিজিন অফ স্পিসিস থেকে। ঠিক আছে, এখানে উনি ভাবতে লাগলেন যে এটাও তো সম্ভব, আমাদের যে ভূমিগুলো আছে সেই ভূমিগুলো কি, যে ল্যান্ডস্কেপ গুলো যেগুলো সি লেভেল থেকে উপরে আছে, সেগুলো কি হয়েছে, সেগুলো হচ্ছে কি একটা সার্টেন টাইমে, একটা সার্টেন সময় ধরে কি হয়েছে, সার্টেন সময় তাদের ডেভেলপ হয়েছে, তাদের বিকাশ হয়েছে, হতে 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 আজকে আমরা যেগুলো চোখে দেখছি, আজ থেকে হয়তো লক্ষ লক্ষ বছর আগে সেগুলো একরকম ছিল, এখন আমরা একরকম দেখছি। ঠিক আছে, এই কনসেপ্টটা ডেভিসের মাথায় একবারে ঢুকে গেল। এবারে ঢুকে যাওয়ার পর উনি কি করলেন, উনি একজন আমেরিকান জিওমরফোলজিস্ট, উনি আমেরিকার বিভিন্ন সাইট, যেমন অ্যাকচুয়াল যে সাইট গুলো আছে, যেমন উনি যে সাইট গুলোতে কাজ করেছেন, যেমন সেটা হচ্ছে অ্যাপ্লাসিয়ান যে পার্বত্য অঞ্চল আছে, সেই পার্বত্য অঞ্চলে অ্যাকচুয়ালি উনি কাজ করেছেন, তার সাথে পেনসিলভেনিয়াতে উনি কাজ করেছেন, এই সমস্ত জায়গাগুলোতে উনি ঘুরে ঘুরে ওনার যে স্টাডি, সেই স্টাডি করতে লাগলেন। ঠিক আছে, উনি বিভিন্ন সময় বিভিন্ন তোমার হচ্ছে গিয়ে বিষয়ের উপর থিসিস রচনা করেছেন, কখনো নদীর উপর থিসিস রচনা করেছেন, কখনো ভূমির বিবর্তন নিয়ে উনি থিসিস রচনা করেছেন। ঠিক আছে, এইবারে দেখা ব্যাপার হচ্ছে গিয়ে ওনার যে আমরা যেটা পড়ি সাইকেল অফ ইরোশন, ঠিক আছে, সাইকেল অফ ইরোশন আর বা ভূমিরূপের যে বিবর্তন, ঠিক আছে, এই দুটো কিভাবে কানেক্ট হলো। এবারে আমি কি বললাম যে উনি যে কাজগুলো করেছিলেন, সেই কাজগুলো হচ্ছে গিয়ে বিভিন্ন কাজ করেছিলেন, যেমন আমরা যে তত্ত্বটা যেটা পাচ্ছি অ্যাকচুয়ালি, যেটা তোমরা এটা পড়ো যে জিওগ্রাফিক্যাল সাইকেল অফ ইরোশন, ঠিক আছে, যেটা পড়ো অ্যাকচুয়ালি এটা বিভিন্ন সময় বিভিন্ন থিসিসে উনি বিভিন্ন জায়গাতে পাবলিশ করেছিলেন, যেমন কমপ্লিট সাইকেল অফ রিভার লাইফ, এটা নিয়ে উনি একটা কাজ করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে উনি কাজ করেছিলেন হচ্ছে গিয়ে জিওগ্রাফিক্যাল সাইকেল ইন 1899 এবং 1899 সালে। পরবর্তীকালে স্লোপের ইভলিউশন নিয়ে উনি কাজ করেছিলেন। তাহলে আমরা এখানে পাচ্ছি, আমি যদি এখানে, আচ্ছা আমি একটু সামনের দিকে টেনে নিই, তাহলে আমরা লিখি যে সাইকেল অফ ইরোশন, সাইকেল অফ ইরোশন, ওনার যে তত্ত্বটা বাই ডেভিস, ঠিক আছে, ওনার যে তত্ত্বটা, তাহলে ওনার এই তত্ত্বটা আমরা বলতে পারি যে কালেকশন অফ বিভিন্ন যে থিসিস পেপার, সেই থিসিস পেপারের। ঠিক আছে, তাহলে যেমন আমরা বলতে পারি, আমি এখানে লিখছি যে কমপ্লিট সাইকেল অফ রিভার রিভার লাইফ, এটা 1889-এ পাবলিশ হয়েছিল। 2 নম্বর আমরা বলতে পারি আরেকটি পাবলিশ হয়েছিল, সেটা এর হচ্ছে গিয়ে 10 বছর পর, সেটাকে বলা হয় জিওগ্রাফিক্যাল সাইকেল, সাইকেল স্পেলিং মিস্টেক হচ্ছে, জিওগ্রাফিক্যাল সাইকেল, সেটা 1899 সালে পাবলিশ হয়েছিল। ঠিক আছে, 3 নম্বর হচ্ছে গিয়ে স্লোপ স্লোপ ইভলিউশন। এখন এই 3টে বিষয়ে তিনি ভূমিরূপের যে বিবর্তন, সেই বিবর্তন গুলোকে আলোচনা করেছিলেন। এখন এই জিওগ্রাফিক্যাল সাইকেল 1899 সালে, এই যে তার থিসিস পেপারটা, এই থিসিস পেপারটাতে তিনি পার্টিকুলার কোন একটি ল্যান্ডস্কেপকে বেছে নিয়েছিলেন। পার্টিকুলার কি বেছে নিয়েছিলেন, পার্টিকুলার একটি ল্যান্ডস্কেপকে বেছে নিয়েছিলেন, এবং সেই ল্যান্ডস্কেপটা কিভাবে ইভলভ হয়েছে বা সেই ল্যান্ডস্কেপটার কিভাবে বিবর্তন হয়েছে, সেটা তিনি ব্যাখ্যা করেছিলেন। এটাতে কি করেছিলেন, কমপ্লিট সাইকেল অফ রিভার লাইফ, তার মানে একটি নদীর পুরোপুরি এই তোমার হচ্ছে কি জীবন যে চক্র, সেই জীবন চক্রকে উনি ব্যাখ্যা করেছিলেন। ঠিক আছে, তাহলে আমাদের যে 2 নম্বর, সেই 2 নম্বরেই আমাদের লুকিয়ে আছে যে সাইকেল অফ যে ইরোশন, সেই সাইকেল অফ ইরোশনের যে তত্ত্ব, যে থিওরি, সেটি। স্লোপ ইভলিউশনে তিনি কি ব্যাখ্যা করেছিলেন, যে এই ইরোশন প্রক্রিয়াগুলোর মাধ্যমে কোন একটি ভূমিরূপে কিভাবে তোমার হচ্ছে গিয়ে স্লোপ বা ঢালের সৃষ্টি হয়, এবং সেই ঢালগুলো কিরকম হয়, সেগুলো আমরা পরে আসবো স্লোপ ইভলিউশনের ক্ষেত্রে। তাহলে আমাদেরকে এখানে পড়তে হবে যে জিওগ্রাফিক্যাল সাইকেলটা, তোমাদের কোশ্চেনে থাকতে পারে যে আমরা যে ডেভিসের যে ইরোশন সাইকেল অফ ইরোশনটা পড়ি, ঠিক আছে, যে সাইকেল অফ ইরোশনটা পড়ি, সেই সাইকেল অফ ইরোশনটা অ্যাকচুয়ালি কোন থিসিস পেপারের অংশ, কোন থিসিস পেপারের অংশ? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, রেকর্ডিং থাকবে, ঠিক আছে। কোন থিসিস পেপারের অংশ, সেটা হচ্ছে গিয়ে জিওগ্রাফিক্যাল সাইকেল 1899 সালে যেটি পাবলিশ হয়েছিল, সেই 1899 সালে সেই থিসিস পেপারের অংশ, বাকিগুলো কিন্তু নয়। এটা কিন্তু মাথায় রাখবে। কিন্তু বিভিন্ন তোমার হচ্ছে কি তথ্যের
এর তথ্যের ম্যাচ করার জন্য আমার এই দুটো কিন্তু অনেক সময় আমার লাগে, ঠিক আছে? সেগুলো আমরা পরে দেখবো। এই রিভার লাইফ তোমাদের এটা নেই যদিও, স্লোপ ইভলিউশনের সময় আমরা দেখবো। তাহলে আমাদের কি করতে হবে, কি জিওগ্রাফিক্যাল সাইকেল যেটা উনি তত্ত্বটা দিয়েছিলেন, জিওগ্রাফিক্যাল যে সাইকেল 1899 সালে, সেই তত্ত্বটাকে আমাদের ভালো করে পড়তে হবে। এখন এই জিওগ্রাফিক্যাল সাইকেল আমি কি বললাম, যে উনি বিবর্তনের কথা বলেছিলেন। কি বিবর্তনের কথা উনি বলেছিলেন? উনি যে এই থিসিস পেপারটা পাবলিশ করেছিলেন, এটা হচ্ছে অ্যাপ্লাসিয়ান পর্বত, কি অ্যাপ্লাসিয়ান পর্বতমালাকে উনি বেছে নিয়েছিলেন। এবং সেখানে পর্বতমালা, কিন্তু পর্বত অবশ্যই মাউন্টেন, কাকে বেছেছিলেন? পর্বত। দেখো, এই পর্বতের একটা পার্টিকুলার অংশ, যাতে পুরো পর্বতটা জুড়ে তো উনি ল্যান্ডস্কেপ ইভ্যালুয়েশন দেখাতে পারবেন না। তাহলে ওনাকে স্যাম্পেল হিসেবে পর্বতের, এই ধরো বিশাল একটা পর্বত আছে, এই পর্বতের কোনো একটা অংশকে ওনাকে নিতে হয়েছিল। ঠিক আছে, উনি একটা অংশকে নিয়ে উনি ওনার যে থিসিস পেপার সেটা উনি সাবমিট করেছিলেন। তাহলে উনি হচ্ছে গিয়ে একটা জায়গাকে নিলেন এবং সেই জায়গার উপর কি যে বিবর্তন হচ্ছে, সেই বিবর্তন গুলোকে উনি পর্যবেক্ষণ করছিলেন, আগে থেকেই পর্যবেক্ষণ করছিলেন। এবং বেশ খানিক বছর পর্যবেক্ষণ করার পর উনি ওনার যে থিসিস, সেই থিসিসে উপস্থিত হয়েছিলেন যে কোন একটা ভূমিরূপ সময়ের সাথে সাথে বিবর্তিত হয়। তাহলে এইখান থেকে কোশ্চেন আসতে পারে যে আমরা যে জিওগ্রাফিক্যাল সাইকেল এর যে কথা, মানে তোমার হচ্ছে কি তত্ত্বটি পড়ি, সেই তত্ত্বটি অ্যাকচুয়ালি কার বিবর্তনের কথা বলা আছে? তত্ত্বটিতে একটি পর্বতের বিবর্তনের কথা বলা আছে। মানে যে পর্বতটা বা যে উঁচু জায়গাটা, পর্বত বলাটা আমার ভুল হচ্ছে এখানে, কারণ উনি পর্বতের উপর সমীক্ষা করেছিলেন বলে আমরা এখানে পর্বত বলছি, কিন্তু এখানে তোমরা মনে রাখবে যে কোনো একটা অঞ্চল, যে অঞ্চলটা সি লেভেল থেকে উঁচু থাকবে, মিন সি লেভেল থেকে উঁচু থাকবে, কারণ যে জায়গাটা উঁচু থাকবে সেখানেই তো ক্ষয় হবে। তাহলে প্রথমেই হচ্ছে গিয়ে উনি একটি পর্বতমালাকে নিয়েছিলেন, পর্বতমালার একটা পার্টিকুলার অংশকে উনি নিয়েছিলেন কি হিসাবে? ওনার থিসিস পেপারে শো করানোর জন্য, বা ওনার থিসিসকে পর্যবেক্ষণ করার জন্য হয়েছে। এবং এই অঞ্চলটাতে কি কি প্রক্রিয়া ক্ষয় করছে বা কি কি প্রক্রিয়া অ্যাক্টিভ আছে, সেই প্রক্রিয়াগুলোকে উনি নিয়েছিলেন। সেই প্রক্রিয়ার মধ্যে নদী আছে। তাহলে আমরা বলতে পারি যে এখানে ওনার তত্ত্বে, ডেভিসের তত্ত্বে যদি আমরা লিখি যে ডেভিসের তত্ত্বে অ্যাকচুয়ালি কার বিবর্তনের কথা বলা হয়েছে? অনেকে বলবে, অনেকে জিজ্ঞাসা করলে বলবে যে স্যার এটা তো নদীর চক্র আমরা পড়ছি। অ্যাকচুয়ালি নদীর চক্র আমরা পড়ছি না, আমরা পড়ছি অ্যাকচুয়ালি ডেভিস এক্সপ্লেন করেছেন কোন একটা উঁচু জায়গা কিভাবে সমতল ভূমিতে বা পেনি প্লেনে পরিণত হচ্ছে, সেটাকে তিনি এক্সপ্লেন করেছিলেন। তাহলে ডেভিস তার তত্ত্বে যে জিওগ্রাফিক্যাল সাইকেল অফ ইরোশন, সেই সাইকেল ইরোশনের যে ল্যান্ডফর্মের যে ইভলিউশনের কথা বলছেন, অ্যাকচুয়ালি উনি বলছেন যে পর্বত আমরা লিখবো, বা লিখবো যে মিন সি লেভেল থেকে যে জায়গাগুলো উপরে উঠে আছে, সেই জায়গাগুলোর বিবর্তনের কথা উনি বলছেন। এইবার এখানে বিবর্তনটা কে করছে? বিবর্তনের প্রক্রিয়া হিসেবে উনি নিচ্ছেন নদীকে। কাকে নিচ্ছেন? নদীকে। এই নদী কি? নদী হচ্ছে কি প্রসেস। নদী সেই প্রসেসটা করছে, হয়তো কাউকে করতে হবে। এইবারে এই প্রসেসটা বিভিন্ন জায়গার ক্ষেত্রে বিভিন্ন। যেগুলো হচ্ছে গিয়ে তোমার আর্দ্র অঞ্চল, সেখানে নদী থাকবে; যেখানে ঠান্ডা অঞ্চল সেখানে গ্লেসিয়ার থাকবে; যেখানে ড্রাই অঞ্চল সেখানে বায়ু থাকবে। ঠিক আছে? যেগুলো চুনাপাথর অঞ্চল সেখানেও নদী থাকবে। ঠিক আছে? তাহলে উনি কি বলছেন? উনি বলছেন যে প্রসেসটা হচ্ছে নদী, কিন্তু যে ল্যান্ডস্কেপের বিবর্তন সেটা হচ্ছে পর্বত। একটা বিশাল বড় উঁচু জায়গা কিভাবে একটা প্রায় সমতল ভূমিতে পরিণত হচ্ছে, উনি এটা এক্সপ্লেন করেছিলেন। উনি বলেছিলেন যে এই পর্বতমালাটা বা এই উঁচু জায়গাটা কিভাবে যৌবন, কিভাবে পরিণত, কিভাবে বার্ধক্য পর্যায়ের মধ্য দিয়ে আস্তে 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 অতিক্রান্ত হচ্ছে। এই এই যে প্রসেসটা, এই যে পুরো হিস্ট্রিটা, এই ইতিহাসটা উনি ওনার যে জিওগ্রাফিক্যাল যে সাইকেল, সেই সাইকেলে উনি ব্যাখ্যা করেছিলেন। ঠিক আছে? তাহলে এইটা গেল আমাদের এক ইন্ট্রোডাকশন। ঠিক আছে? এইবারে আমরা দেখবো, তাহলে আমরা বুঝতে পেরে গেছি যে ডেভিস কিসের বিবর্তন করেছিলেন? যে ল্যান্ডস্কেপের। এবং প্রসেসে কি ছিল? নদী। এইখানে মনে রাখবে সব থেকে বড় কথা, ডেভিসিয়ান যে ট্রাইও, ডেভিস কি বলেছিলেন? ডেভিস বলেছিলেন যে ল্যান্ডস্কেপ ইজ এ ফাংশন অফ স্ট্রাকচার, প্রসেস এন্ড টাইম অর স্টেজ। এইবারে কি বলেছিলেন? যে ল্যান্ডস্কেপ হিসেবে, এটা সবাই জানো তোমরা, যে উনি বলেছিলেন যে স্ট্রাকচার মানে গঠন। এখন গঠন বলতে উনি কি বলেছিলেন? গঠন বলেছিলেন। তারপরে উনি কি বলেছিলেন? যে ল্যান্ডস্কেপ ইজ এ ফাংশন অফ স্ট্রাকচার, প্রসেস। প্রসেস মানে হচ্ছে কি প্রক্রিয়া। প্রক্রিয়ার কথা উনি বলেছিলেন, যেটাকে ডেভিসিয়ান ট্রাই বলা হয়, টাইম বা সময়, বা স্টেজও এটাকে বলা হয়। এই তিনটেকে বলা হয় ডেভিসিয়ান ট্রাইব। কি বলা হয়? ডেভিসিয়ান ট্রাইব। তাহলে ডেভিসিয়ান ট্রাইতে উনি কি বলেছিলেন? গঠন, স্ট্রাকচার। মানে
যেখানে যে শিলাটা আছে বা ভূত্বকটা আছে তার গঠন কিরকম, সেখানে ফল্ট আছে না ফোল্ড আছে, সেখানে ভাঁজ আছে না জয়েন্ট আছে না ক্র্যাক আছে, কিরকম শিলা দ্বারা গঠিত হয়েছে তার উপর ডিপেন্ড করবে সেই ক্ষয়গুলো। 2 নম্বর হচ্ছে গিয়ে প্রক্রিয়া। প্রক্রিয়া বলতে হচ্ছে গিয়ে যে সমস্ত এক্সোজেনেটিক যে প্রসেস গুলো আছে, যেমন ধরো জল আছে, বায়ু প্রবাহ আছে, সমুদ্র তরঙ্গ আছে, এগুলোকে উনি প্রসেস বলেছেন। এই প্রসেস গুলো ওই ভূমিরূপটাকে কি করছে, ওই প্রসেস গুলো ওই ভূমিরূপটাকে ক্ষয় সাধন করছে। এখন সময় বলতে উনি কি বুঝিয়েছেন, সময় বলতে হচ্ছে গিয়ে উনি বুঝিয়েছেন যে স্টেজ, যে কোন কোন সময় কি করছে। উনি বলেছেন যে পুরোটাই একটা দীর্ঘকালীন প্রক্রিয়া এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ক্যারেক্টারিস্টিক আমরা ওই ভূমিরূপটার বা ওই ল্যান্ডস্কেপটার আমরা প্রত্যেকটির প্রত্যেকটির সময়ে বিভিন্ন সময় বিভিন্ন রকম তার বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। এইবারে আমরা আসবো যে ডেভিস তার এই তত্ত্বটা দেওয়ার আগে কিছু প্রিমাইসেস উনি এজাম্পশন করেছিলেন। প্রিমাইসেস মানে হচ্ছে অনুমান। দেখো আমি কি বলেছি, যে কোনো থিওরি বা তত্ত্ব দিতে গেলে কিছু অনুমান লাগে। সেই অনুমানগুলো কি কি ছিল দেখো, নোটটা বার করো, ওখানেই লেখা আছে। প্রথম অনুমান ছিল কি, উনি বলছেন যে এই যে ল্যান্ডস্কেপটা আমরা যে দেখছি, এই যে ল্যান্ডস্কেপটা এই যে ফর্ম হয়েছে, এই ল্যান্ডস্কেপটা হচ্ছে গিয়ে এন্ডোজেনেটিক। ঠিক আছে, ভেতর থেকে তৈরি হয়েছে এন্ডোজেনেটিক, এন্ডোজেনেটিক, এন্ডোজেনেটিক এবং বাইরের থেকে এক্সোজেনেটিক যে ফোর্স গুলো আছে, সেই ফোর্স গুলোর হচ্ছে গিয়ে সম্মিলিত একটা রূপ। ঠিক আছে, তার মানে ফসল আমরা বলতে পারি, প্রোডাক্ট। তাহলে ভূমিরূপ হচ্ছে গিয়ে কি, প্রথম প্রিমাইসেস উনি কি বলছেন যে ভূমিরূপ হচ্ছে গিয়ে, আমরা খুব সুন্দরভাবে আলোচনা করবো যে ভূমিরূপ হচ্ছে গিয়ে একটা আহ এন্ডোজেনেটিক ফোর্স এবং এক্সোজেনেটিক ফোর্স, এই দুটো ফোর্সের হচ্ছে গিয়ে তোমার আহ মিলিত কার্যের ফলে ওই যে ল্যান্ডস্কেপটা সেটার বিবর্তন হয়েছে। এটা 1 নম্বর। 2 নম্বর উনি কি বলছেন, 2 নম্বর বলছে, এগুলো আমি আর লিখছি না। 2 নম্বর হচ্ছে কি, উনি বলছেন যে যে আমাদের যে টোটাল যে ল্যান্ডস্কেপটা আছে, সেই ল্যান্ডস্কেপের যে ইভলিউশনটা, যে বিবর্তনটা, সেই যে বিবর্তনটা হচ্ছে, সেই বিবর্তনটা অ্যাকচুয়ালি কি, সেই বিবর্তনটা একটা সিস্টেমেটিক ম্যানারে হচ্ছে। কিরকম সিস্টেমেটিক ম্যানারে হচ্ছে, তার মানে কখনো হচ্ছে গিয়ে তোমার যৌবন কাল আসছে, কখনো হচ্ছে গিয়ে তোমার পরিণত কাল আসছে, কখনো হচ্ছে গিয়ে তোমার ম্যাচিউরিটি তোমার হচ্ছে গিয়ে পরিণত, বা কখনো ওল্ড স্টেজ আসছে। এবং এগুলো মনে হবে কেমন সিস্টেমেটিক ওয়েজ আছে, যেমন যে যৌবন পর্যন্ত এই পর্যন্তই হবে, যৌবনের আর বৈশিষ্ট্য আমরা পরে দেখতে পাবো না। ঠিক আছে, মাঝে আছে পরিণত পর্যায়ে, পরিণত পর্যায়ের কিছু কিছু সার্টেন বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাবো। তারপর আছে কি তোমার একবারে হচ্ছে কি ওল্ড স্টেজ, সেই ওল্ড স্টেজের আমরা কিছু কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো। একটা সিস্টেম, একটা সিস্টেমে চলছে। নদী যখন ক্ষয় করছে, তখন নদীর যে প্রসেসটা, সেই প্রসেসে ক্ষয় করছে, তখন সেটা সিস্টেমেটিক ওয়েতে সেই ক্ষয়টা করেছে। এবং সিস্টেমেটিক ওয়েতেই তখন একটা সে নর্মাল একটা পেনি প্লেন বা সমপ্রায় ভূমিতে পরিণত হচ্ছে। এরপরে হচ্ছে কি তোমার ভূমির আর কোন রকম উত্থান হচ্ছে না। তার মানে একটা পর্যায়ে ভূমি উত্থান হলো, তারপরে যে প্রসেসগুলো, সেই প্রসেসগুলো সম্পন্ন হলো, একটা সময় ধরে সেই প্রসেসগুলো সম্পন্ন হবে, একটা সার্টেন টাইমে এসে বা সার্টেন জায়গাতে এসে সেই পুরো প্রক্রিয়াটা বা ল্যান্ডস্কেপের যে ইভলিউশনটা, ল্যান্ডস্কেপের যে বিবর্তনটা সেটা কিন্তু শেষ হয়ে গেল। এটাকেই উনি কি বলেছেন, যে একটা সিস্টেমেটিক ম্যানারে হচ্ছে। আচ্ছা, এখানে তোমাদের একটা কথা বলে দিই, যে ডেভিসের যে তত্ত্বটা সেটা হচ্ছে কি ক্লোজ সিস্টেম। কি বলছি, ক্লোজ সিস্টেম। ক্লোজ সিস্টেম বলতে আমরা কি বুঝি, ক্লোজ সিস্টেম বলতে কি বুঝি, ক্লোজ সিস্টেম বলতে আমরা বুঝি যে সিস্টেমের বাইরে থেকে কোন রকম শক্তির আমরা যোগান দিই না। ধরো আমাদের যে এই ইউনিভার্স আছে, আমি আজ ফর এক্সাম্পল তোমাদেরকে বলছি, আমাদের যদি ইউনিভার্সের কথা আমরা ধরে নিই, তাহলে আমাদের ইউনিভার্স কিরকম আছে, ইউনিভার্স আছে কি আমাদের তোমার হচ্ছে কি একটা ক্লোজ সিস্টেমের অন্তর্গত, বাইরে থেকে এনার্জি আসে না। আমাদের বিগ ব্যাং এর সময় যে শক্তি ছিল, আজও সেই পরিমাণ শক্তি অব্যাহত আছে, শুধুমাত্র রূপগুলো চেঞ্জ হয়েছে। সেরকম সেই রকম একই রকম উপায়ে ডেভিসের যে তোমার হচ্ছে কি তত্ত্বে যে কথা বলা হয়, যে যেখানে যে শক্তি, যে শক্তি পাবে কোথায়, সেই শক্তি যখনই ল্যান্ডস্কেপটা উত্থান হলো বা একটা সিস্টেম যখনই শুরু হলো, সেই সিস্টেমটা শুরুতে যে শক্তি আছে, সেই শক্তি থাকবে এবং বাইরে থেকে কোনো শক্তির কোনো যোগান হবে না। তাই জন্য তো তিনি রেজুভেনেশনকে বা ইন্টারাপশনকে উনি স্কিপ করে গেছেন। তাহলে ডিভিশনটা হচ্ছে গিয়ে ক্লোজ সিস্টেমের অন্তর্গত। ঠিক আছে, এরপরে আমরা আসবো যে 2 নম্বর প্রিমাইসিস এর কথা, যেটা আমরা বললাম, যে উনি বলেছেন যে একটা সিস্টেমেটিক ম্যানারে হবে। 3 নম্বরে উনি কি বলছেন, না 3 নম্বরে উনি বলছেন যে স্ট্রিম গুলো, যে নদীগুলো আছে, সেই নদীগুলো কি করবে, নদীগুলো দ্রুত তোমাদের হচ্ছে গিয়ে উম, দ্রুত ক্ষয় কার্য করবে, দ্রুত নিম্ন ক্ষয় করবে, বা দ্রুত যেখানে পার্শ্ব ক্ষয় আছে সেখানে পার্শ্ব ক্ষয় করবে। তার মানে তাদের ভ্যালিটা খুব দ্রুত ভাবে তারা ক্ষয় করতে থাকবে। এটা 3 নম্বর। 4 নম্বরে উনি কি বলছেন, 4 নম্বরে উনি বলছেন যে ভূমির যে উত্থানটা, সেই ভূমির উত্থানটা খুব তাড়াতাড়ি হবে, কুইক কুইক হবে, মানে খুব তাড়াতাড়ি উত্থান হবে। ঠিক আছে,
এবং 5 নম্বরে উনি কি বলছেন, 5 নম্বরে বলছেন যখন উত্থান হবে তখন কিন্তু ভূমির ক্ষয় হবে না। কি হবে না? ভূমির তখন আর ক্ষয় হবে না। ঠিক আছে? তার মানে উনি বলছেন যে ক্ষয় আর উত্থান কখনো একই সাথে চলতে পারে না। ঠিক আছে? এইগুলো গেল হচ্ছে গিয়ে আ বেসিক প্রিমাইসেস ৫ টা হচ্ছে গিয়ে এগুলো মুখস্থ রাখবে, এগুলোর থেকে কোয়েশ্চেন আসে। এখন টোটাল এন্টায়ার যে ভূমিরূপের যে বিবর্তনটা আছে, সেই ভূমিরূপের বিবর্তনটাকে উনি যে সময়, এই যে আমি সময়ের কথা বলছি, সেই ৩ টে সময় ধরে উনি বর্ণনা করেছেন। কি, কি সময় আমরা বলতে পারি? একটা বলছি যৌবন, যৌবন এটা নদীর কিন্তু নয়। মনে রাখবে, এটা নদীর কিন্তু ওই যে নদীর যৌবন অবস্থা এরকমটা নয় কিন্তু। এটা ওই যে উঁচু যে অঞ্চলটা, সেই উঁচু অঞ্চলটার যৌবন অবস্থাকে বোঝানো হয়েছে। তারপরে হচ্ছে গিয়ে যৌবন পর্যায়, তারপর আছে পরিণত পর্যায়। দেখো এগুলোর যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলোই কিন্তু তোমাদের পরীক্ষাতে পড়ে। ৩ নাম্বার হচ্ছে বার্ধক্য পর্যায়, বার্ধক্য পর্যায় এই ৩ টে পর্যায়। অ্যাকচুয়ালি এই ৩ টে পর্যায় কিসের আমি বললাম, আবার বলে দিচ্ছি, এই ৩ টে পর্যায় হচ্ছে ওই ভূমিরূপটা। কোন ভূমিরূপটা? যে ভূমিরূপটার কথা ডেভিস বললেন। তোমাদের ডেভিস থেকেই কোশ্চেন আসবে, চিন্তার কোনো কারণ নেই, এখান থেকেই কোশ্চেন আসবে ডেভিস থেকে। যদি ভেতর থেকে কোশ্চেন করে, যদি কনসেপচুয়াল কোশ্চেন করে তাহলে কিন্তু ডেভিস থেকে আসবে। তাহলে প্রথম থেকে আমরা দেখি যে যৌবন ভূমিরূপটা যৌবন অবস্থার কি অবস্থায় কি কি ভূমিরূপ আছে, সরি কি কি ক্যারেক্টারিস্টিক আছে, পরিণত বা ম্যাচিওরে কি কি আছে, এবং বার্ধক্যে কি কি আছে। ঠিক আছে? তাহলে প্রথমেই আমরা ভূমিরূপটার কি দেখবো, প্রথমেই আমরা ভূমিরূপটার, আচ্ছা উনি এই যে ভূমিরূপটা, যে ভূমিরূপটার বিবর্তনের কথা উনি বলেছেন, সেই ভূমিরূপটার বিবর্তনকে উনি কার্ভের মাধ্যমে এক্সপ্লেন করেছেন। সেই কার্ভটাতে আমরা শেষে আসছি। ঠিক আছে? আচ্ছা আমরা কার্ভটাও সাথে নিয়ে নিই, আমার নোটসটা আছে, আমি দেখে নিই নোটসটার সাথে। ঠিক আছে? তাহলে যৌবন পর্যায়ে আমরা লিখি যৌবন কার, নদীর কিন্তু যৌবন নয়, মনে রাখবে। যৌবন কিন্তু নদীর নয়, যৌবন হচ্ছে কি এখানে যে ভূমিরূপটার আর যে যৌবন, সেই যৌবনের কথা বলা হয়েছে। এখন উনি কি বলেছেন আমরা ছবিটা দেখি একটু, কোথায় ছবিটা যদি আছে। এখানে আমার দেখো একটা ছবি আমার করা আছে, এই যে ছবিটা। ঠিক আছে? এখানে তোমরা দেখো হাত পড়ে গেছে। ঠিক আছে? আমি একটু এক্সপ্লেন করে দেই। এই যে ছবিটা, এটা হচ্ছে গিয়ে ডেভিসের যে আমাদের চক্রটা আছে, সেই চক্রটা। ঠিক আছে? এখন এদিকে দেখানো হয়েছে টাইম বা সময়, এদিকটায় দেখানো হয়েছে টাইম বা সময়, এদিকে হচ্ছে আপলিফটমেন্ট বা উত্থান দেখানো হয়েছে। উনি অ্যাকচুয়ালি ডেভিস কি করেছেন, অ্যাকচুয়ালি ডেভিস আপার কার্ভ এবং লোয়ার যে কার্ভ আছে, আপার কার্ভ হচ্ছে কি যেগুলো উঁচু জায়গা, বিভিন্ন পর্যায়ের যে উঁচু জায়গা, সেই উঁচু জায়গাগুলোকে নিয়ে করা। আর লোয়ার কার্ভ বা এলসি হচ্ছে গিয়ে যে নিচু জায়গাগুলো আছে, সেই নিচু জায়গাগুলোকে নিয়ে করা। ঠিক আছে? এখন এই যে এই লাইনটা দেখতে পাচ্ছ, এই নিচের এই লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি তোমার বেস লেভেল মানে নিম্নক্ষয় সীমা। নিচের এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এটা লোয়ার কার্ভ, মানে হচ্ছে কি প্রত্যেকটা তোমার হচ্ছে গিয়ে স্টেজের যে লোয়ার যে পয়েন্ট গুলো আছে, নিম্নতম যে বিন্দুগুলো আছে যেখানে ক্ষয় হচ্ছে, সেই নিম্নতম বিন্দু। এবং ওপরের হচ্ছে গিয়ে তোমার উচ্চতম বিন্দু। এই মাঝের যে ডিফারেন্সটা, সেটাকে বলা হয় আপেক্ষিক উচ্চতা, রিলেটিভ রিলিফ। আপেক্ষিক উচ্চতা মানে কি কোনো একটা স্থানের উচ্চতম বিন্দু এবং নিম্নতম বিন্দুর মধ্যে যে পার্থক্য, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হচ্ছে কি তোমার আপেক্ষিক উচ্চতা। এখন উনি কি বলেছেন, উনি বলছেন যে আপলিফটমেন্টটা খুব দ্রুত হয়। এই যে আমরা যদি আমরা এটা ও ধরে নিই, ও থেকে সি পর্যন্ত যে আপলিফটমেন্ট, সেটা হচ্ছে কি খুব দ্রুত হয়, এই আপলিফটমেন্ট খুব দ্রুত হয়। এরপরে কি হবে, এই পর্যায়ে উনি বলছেন এই পর্যায়ে ক্ষয় কিন্তু হবে না। হয়েছে? এইবারে দেখো উনি এই পর্যায়টা এ, যদি আমরা ধরে নিই এ থেকে ডি, এই যে এ থেকে ডি, এ থেকে ডি হচ্ছে কি যৌবন পর্যায়। কার যৌবন পর্যায়? ভূমিরূপের যৌবন পর্যায়। তাহলে এই পর্যায়ে কি কি বৈশিষ্ট্য থাকতে পারে? প্রথমেই মনে রাখবে যে অঞ্চলটা যেহেতু উঁচু রয়েছে, অঞ্চলটা যেহেতু উঁচু রয়েছে, তাই গ্রেডিয়েন্ট, ভূমির গ্রেডিয়েন্ট কি হবে, খুব তীক্ষ্ণ হবে। যেহেতু ভূমির গ্রেডিয়েন্ট তীক্ষ্ণ হবে, তীক্ষ্ণ বলাটা ভুল, সেটা হচ্ছে গিয়ে তোমার ঢালটা বেশি হবে। তাই কি হবে, এখানে যে স্ট্রিম গুলো থাকবে, বা এখানে তো প্রসেস হিসেবে উনি স্ট্রিমের কথা বলেছেন, বা জলপ্রবাহের কথা বলেছেন, বা নদীর কথা বলেছেন। যে তোমার হচ্ছে গিয়ে জলের যে প্রবাহ গুলো থাকবে, তার কাইনেটিক এনার্জি, তার মানে কাইনেটিক এনার্জি মানে হচ্ছে তার যে গতিবেগটা, সেই গতিবেগটা বেশি থাকবে। কাইনেটিক এনার্জি বেশি থাকার ফলে কি হবে, নদীগুলো ভ্যালি ডিপনিং করবে। তার মানে কি, ভ্যালি ডিপনিং মানে কি, মানে নিচের দিকে ক্ষয় করতে থাকবে। এটা পট হোল ড্রিলিং। তোমরা ড্রিলিং মেশিন দেখেছো? ড্রিলিং মেশিনে কিভাবে ঘুরে ঘুরে ক্ষয় করে, সেরকম ভাবে এই পর্যায়টাতে কি করবে, পট হোল ড্রিলিং ড্রিলিং করবে। পট হোল যে ড্রিলিং করবে, তার ফলে কি হবে, পট হোল ড্রিলিং এর মাধ্যমে যে উপত্যকাটা, যে ভ্যালিটা আছে, সেই ভ্যালিটা ভি শেপড হবে। এবার এখানে কেন ভি শেপড হবে? কারণ মনে রাখবে, এখানে আবহবিকার যে পদার্থগুলো বা আবহবিকার সেইভাবে কিন্তু তোমার হচ্ছে গিয়ে
হ্যাঁ, এখানে আবহাওয়া বিকারও সেই সাথে অ্যাক্টিভ থাকবে, যেহেতু অঞ্চলটা আর্দ্র অঞ্চল। ঠিক আছে? এই যে আমি এই শুধুমাত্র এইটুকুটার বৈশিষ্ট্য বলছি। যেহেতু তোমার হচ্ছে গিয়ে এখানে নদীগুলো নিম্নক্ষয় বেশি করবে, তাই জন্যে কি হবে, এই আপেক্ষিক উচ্চতা, মনে রাখবে আপেক্ষিক উচ্চতা এই সময় বেশি থাকবে। আপেক্ষিক উচ্চতা বেশি থাকবে। আর টোটাল এন্টায়ার ল্যান্ডস্কেপটার তো উচ্চতা এখানে বেশি থাকবেই। তাহলে আমি আগের দিনের পরীক্ষাতে একটা দিয়েছিলাম তোমাদেরকে, দেখবে যে কোথায় রিলেটিভ রিলিফ সবথেকে বেশি হয় বা আপেক্ষিক উচ্চতা সবথেকে কোথায় বেশি হয়। মনে রাখবে আপেক্ষিক উচ্চতা সবথেকে বেশি হয় হচ্ছে কি, এই যে ইয়ং স্টেজ আছে, যেটা হচ্ছে কি ভূমিরূপের যে ইয়ং স্টেজটা আছে, সেই স্টেজটাতে আপেক্ষিক উচ্চতা সবথেকে বেশি হয়। এবং যে উচ্চতা ম্যাক্সিমাম, যে তোমার হচ্ছে কি হাইট, সেই হাইটটাও কিন্তু এখানে বেশি হচ্ছে। এবং এখানে যে ভি শেপ, এই যে তোমার ভি শেপ হচ্ছে কি, যে ভ্যালি গুলো ভি শেপ হবে। এবং এখানে ভ্যালি ডিপনিং হবে কিসের প্রক্রিয়া, পট হোল ড্রিলিং এর মাধ্যমে এখানে ভ্যালি যে ডিপনিং সেই প্রসেসটা হবে। এবং এখানে মনে রাখবে জল বিভাজিকা গুলো থাকবে, এই জল বিভাজিকা গুলো কি অনেকটা দূরে দূরে থাকবে। ঠিক আছে, প্রশস্ত থাকবে, মানে চওড়া থাকবে। কারণ এখানে সেইভাবে যে টোটাল যে তোমার অ্যাক্টিভিটি গুলো, চারিদিক থেকে জল আসবে সেরকমটা কিন্তু এখানে নয়। ঠিক আছে, এখানে কি থাকবে, এখানে জল বিভাজিকা গুলো প্রশস্ত থাকবে। তাহলে এগুলোর থেকেও কিন্তু কোশ্চেন আসতে পারে যে স্যার, জল বিভাজিকা কোথায় প্রশস্ত হতে পারে না, জল বিভাজিকা এইসব তোমার হচ্ছে কি প্রশস্ত থাকবে। তাহলে আমি এই স্টেজটার আগে বৈশিষ্ট্য হলে কিছু কিছু তোমাদেরকে বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে যৌবন অবস্থার প্রথম আমি কি বললাম, যে এখানে কাইনেটিক এনার্জি, কি কাইনেটিক এনার্জি, গতিশক্তি বেশি থাকবে, গতিশক্তি। গতিশক্তি যদি বেশি থাকে তাহলে কি করবে, নদী নিম্নক্ষয় করবে, নদী নিম্নক্ষয় করবে। যদি নিম্নক্ষয় বেশি করে তাহলে কি, তাহলে তোমার হচ্ছে কি ভি শেপ হবে। ভি শেপের সাথে কি হবে, যেহেতু পার্শ্বক্ষয় হচ্ছে আর্দ্র অঞ্চল, তাই জন্য কি হবে, এগুলো ভি শেপ বা গিরিখাতের সৃষ্টি করবে। ঠিক আছে, এর সাথে কি হবে, এর সাথে হচ্ছে গিয়ে যে ভ্যালি ডিপনিং যে প্রসেসটা, সেই প্রসেসটা অ্যাক্টিভ থাকবে। তারপরে আমি কি বললাম, যে এখানে সমুদ্র সমতল থেকে উচ্চতা বেশি হবে, অঞ্চলটির উচ্চতা বেশি হবে। তার সাথে মনে রাখবে যে এখানে আপেক্ষিক উচ্চতাও বেশি থাকবে। আপেক্ষিক, এগুলো মেন মেন গুলো আমি কিন্তু বলছি, এগুলো কিন্তু পরীক্ষাতে আসতে পারে। আপেক্ষিক উচ্চতা তোমাদের ডেভিস থেকে কোশ্চেন কিন্তু আসবে, মাস্ট ডেভিস থেকে কোশ্চেন আসবে, সেরকম ভাবে কিন্তু ডেভিসটা পড়বে। ঠিক আছে, সব থেকে বড় কথা, এখানে নদী গ্রাস হবে কিভাবে, মস্তকমুখী ক্ষয়ের দ্বারা নদী গ্রাস হবে। দেখো এখানে এই একটি এমন কোশ্চেন, যে কোশ্চেনটি পরিণত পর্যায়ে তো দেখা যায়, মানে কোশ্চেন বলছে, এখানে কোশ্চেন বলতে যেটা হচ্ছে গিয়ে, যে নদী গ্রাস কোন পর্যায়ে দেখা যায়, যৌবন অবস্থায় দেখা যায়, না পরিণত দেখা যায়, না বার্ধক্য দেখা যায়। ডেভিস অ্যাকচুয়ালি ডেভিস তার তত্ত্বে মানে দুটো জায়গাতেই বলেছেন, যে উনি বলছেন যে নদীগ্রাস ভূমিরূপের বিবর্তনের যে যৌবন পর্যায়ে আছে সেই পর্যায়েও দেখা যায়। আবার উনি যখন বলছেন, এক্সপ্লেন করছেন, যে পরিণত পর্যায়ে, যখন উনি এক্সপ্লেন করছেন, যখন পরিণত পর্যায়ে শেষে চলে আসছেন, তখনও কিন্তু সেই সময় বলছেন যে এই সময় হচ্ছে গিয়ে তোমার নদীগ্রাসের পরিমাণ বেশি হয়, ডিউ টু যে নদীগুলোর পার্শ্বক্ষয় হয়। ঠিক আছে, নদীগুলোর পার্শ্বক্ষয় হয়, তার ফলে একটা নদী একটা নদীকে গ্রাস করে। আবার বার্ধক্য পর্যায়ের প্রথম দিকে এসেও উনি বলছেন যে এখানেও যেহেতু পার্শ্বক্ষয় হচ্ছে, তাই জন্য হচ্ছে কি তোমার এখানেও নদীগ্রাস হয়। এখন তোমাদের এখানে একটা বক্তব্য নিশ্চয়ই, স্যার যদি পরীক্ষাতে আসে কি করব। পরীক্ষাতে আসলে আমার একটাই বক্তব্য, যদি যৌবন অবস্থা থাকে তাহলে কিন্তু যৌবন অবস্থা করবে। আর যদি দেখো যে সব অপশন গুলো ঠিক, তাহলে কিন্তু সব অপশন গুলোই করবে। আবার যদি দেখো যে নদীগ্রাস দেখা যায় কোথায়, যৌবন অবস্থায়, পরিণত অবস্থায়, বার্ধক্য অবস্থায়, দিয়ে নিচে একটা অপশন দিয়ে দিয়েছে যৌবন এবং বার্ধক্য অবস্থায়, তখন কিন্তু দুটোই ঠিক হবে। ঠিক আছে, এটা নিয়ে অনেকের বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাউট আছে। ঠিক আছে, এটা নিয়ে অনেকেই সন্দিহান যে এটা নিয়ে কি উত্তর হবে, কিন্তু অ্যাকচুয়ালি যদি তোমার যদি অপশনে একটা একটা থাকে, তখন কিন্তু নদীগ্রাস তোমার হচ্ছে যৌবন পর্যায়ে কিন্তু চোখ বন্ধ করে করবে, সেটাই উত্তর হবে, পরিণত কিন্তু হবে না। কারণ পরিণত পর্যায়ে নদীগ্রাস খুব কমই দেখা যায়। উনি বলছেন বলছেন ওনার তত্ত্বটা তো আহ একটা সময় স্বীকৃত হলো, এখনো তো স্বীকৃত হয়নি। আমাদের নদীগ্রাস, আমরা যদি দেখি, নদীগ্রাস অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি, নদীগ্রাস এই মস্তকমুখী ক্ষয়ের ফলে নদীগ্রাস একমাত্র নদীর, সরি, এই যে তোমার যে বিবর্তন আছে ল্যান্ডস্কেপে, সেই বিবর্তনের উচ্চ পর্যায়ে দেখা যায়। আমাদের পার্শ্বক্ষয়ের মাধ্যমে নদীগ্রাস, বা হচ্ছে কি তোমার মেন্ডারিং এর ফলে নদীগ্রাস, এগুলো খুব কমই দেখা যায়। তাই জন্য আমরা অপশনে কি করি, উত্তরটা সবসময় যৌবন পর্যায়ে নেই। ঠিক আছে, যৌবন পর্যায়ের আসল ক্যারেক্টারিস্টিক, মানে যৌবন পর্যায়ের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, বলা হয় না উল্লেখযোগ্য বৈশিষ্ট্য, স্পেসিফিক কিছু ক্যারেক্টারিস্টিক আছে কিনা, সেরকম স্পেসিফিক একটা ক্যারেক্টারিস্টিক হচ্ছে কি নদীগ্রাস। এটা তার ডাউটটা গেল, যে যদি একটা একটা করে অপশন থাকে তখন যৌবন পর্যায়ে করবে,
যদি সবগুলো থাকে সবগুলো করবে, যদি দুটো থাকে যৌবন থাকে পরিণত তখন যৌবন এবং পরিণত করবে। এখানে অপশন দেখে তোমাকে উত্তর করতে হবে। হয়েছে? তাহলে এখানে আমি এই কটা বৈশিষ্ট্য বললাম, তার সাথে মনে রাখবে জলবিভাজিকা গুলো, যে ওয়াটার যে ডিভাইডেড গুলো থাকবে, জলবিভাজিকা গুলো কি থাকবে? জল বিভাজিকা গুলো প্রশস্ত থাকবে। কারণ কারণ কেন? বিভাজিকা গুলোই কি থাকবে? প্রশস্ত থাকবে। কারণ সেইভাবে সেই রকম তোমার হচ্ছে গিয়ে জল নিষ্কাশন বা ড্রেনেজ প্যাটার্নটা সেইভাবে ডেভেলপ নয় বলে জল বিভাজিকা গুলো প্রশস্ত থাকবে। তার সাথে যেহেতু ড্রেনেজ প্যাটার্নটা সেইভাবে ডেভেলপ নয়, এই যৌবন পর্যায়ে এই যৌবন পর্যায়ের কিছু জায়গাতে তুমি হ্রদ দেখতে পাবে। আমাদের হিমালয় পার্বত্য অঞ্চলে দেখতে পাবে, কিছু হ্রদ দেখতে পাবে। ঠিক আছে? কিছু কিছু হ্রদ দেখতে পাবে, কিছু জলপ্রপাত দেখতে পাবে। কেন আমরা দেখতে পাচ্ছি? কারণ জমে যাচ্ছে। জলটা ড্রেনেজ হতে পারছে না। আবার কিছু জায়গায় উঁচু যেহেতু থাকে, যদি যদি শিলাস্তরের গন্ডগোল থাকে বা শিলাস্তরগুলো তোমার হচ্ছে গিয়ে এইভাবে হঠাৎ করে নিচের দিকে নেমে যায়, তাহলে আমরা এখানে জলপ্রপাত দেখতে পাবি। এটা যৌবনের কিন্তু প্রথম দিকে। যৌবনের প্রথম দিকে, যৌবনের মাঝের দিকে তুমি জলপ্রপাত এই সমস্ত জিনিসগুলো দেখতে পাবে না। যৌবনের প্রথম দিকে আমরা দেখবে হিমালয়, যদি আমরা হিমালয়ে বেড়াতে যাই ওখানে অনেক লেক দেখতে পাবো, সেটা টেকটোনিক কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, সেখানে আমরা হ্রদ দেখতে পাবো। তার সাথে কিছু জায়গাতে আমরা জলপ্রপাত পাবো। আবার ধরো সমভূমি অঞ্চলে আমরা সেইভাবে যখন মধ্যগতি এবার নিচে নেমে যাবে, তখন কিন্তু আমরা যৌবন পর্যায়ে যখন নিচে নেমে চলে আসবে, তখন কিন্তু আমরা সেগুলো দেখতে পাবো না। আস্তে 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 অবলুপ্তি হয়ে যাবে। তাহলে মনে রাখবে এই যে তোমার জলাভূমি বা জলপ্রপাত যৌবন পর্যায়ের প্রথমের দিকে দেখা যায়। এগুলো গেল হচ্ছে কি যে মেন ক্যারেক্টারিস্টিক, সেই মেন ক্যারেক্টারিস্টিক। এইবার আমরা আবার ছবিতে চলে আসবো। ছবিতে আমরা চলে আসবো আবার। প্রথম আমরা দেখলাম, ঠিক আছে? এই যে যখনই তোমার প্রথম এটা হচ্ছে কি এ থেকে ডি, তোমরা দেখতে পাচ্ছ কিনা এ থেকে ডি, এটা এ এটা ডি। এই পুরোটা হচ্ছে বেস লেভেল। ঠিক আছে? এটা আমি আরেকবার বলে দিই যে এটা লোয়ার কার্ভ, এটা হচ্ছে আপার কার্ভ। উনি লোয়ার এবং আপার কার্ভের মাধ্যমে ব্যাখ্যা করেছিলেন। এইবারে এই পর্যায়ের আমার বৈশিষ্ট্য চলে গেল। ঠিক আছে? এখানে বৈশিষ্ট্যগুলো দেখো আমি বলছি। এই যে ডি থেকে তোমার হচ্ছে কি জি, ডি এটাকে ডি থেকে আমি একটা নাম এখানে হচ্ছে গিয়ে তোমার এইচ, সরি এখানে এইচ হবে, এইচ। এই যে ডি থেকে যে এইচ যে জায়গাটা, এই জায়গাটায় কি হবে বলতো? এটাকে আমরা বলছি পরিণত পর্যায়। কি পর্যায়ে বলছি? পরিণত পর্যায়। এই পর্যায়ে নদী কি করবে? না, নদীর স্লোপ কমে গেল। স্লোপ কমে যাওয়ার ফলে নদীর যে কাইনেটিক এনার্জি আছে, সেই কাইনেটিক এনার্জিটা কমে গেল। কাইনেটিক এনার্জি যেই কমে গেল, সেই নদী পার্শ্বক্ষয় করতে থাকবে, মানে ল্যাটেরাল ইরোশন করতে থাকবে। যেই ল্যাটেরাল ইরোশন করবে, তাহলে ড্রেনেজ সিস্টেমটা সেই অঞ্চলটার আস্তে আস্তে ডেভেলপ হতে থাকছে। যে ড্রেনেজ সিস্টেমটা আস্তে আস্তে ডেভেলপ হচ্ছে, তার ফলে যে ওয়াটার ডিভাইডেড গুলো আছে, তার মানে জলবিভাজিকা গুলো, জলবিভাজিকা যেগুলো আছে তার মধ্যে এগুলো আস্তে আস্তে সংকীর্ণ হয়ে আসছে। জলবিভাজিকা মানে কি? দুটো নদীর মাঝখানের যে উঁচু জায়গাটা, সেটাকে আমরা জলবিভাজিকা বলি। সুতরাং যখন পরিণত পর্যায়ের দিকে আসছে, তখন পার্শ্বক্ষয় হচ্ছে। পার্শ্বক্ষয়ের ফলে কি হবে? এই ধরো মাঝে এখানে ধরো জল বিভাজিকা আছে, এরকম জল বিভাজিকা আছে। এইদিকে একটা নদী আছে, এইদিকে একটা নদী আছে। ঠিক আছে? এটা ওয়াটার স্টেট হিসেবে কাজ করছে বা ওয়াটার ডিভিডেন্ড হিসেবে কাজ করছে। এবারে যেই পার্শ্বক্ষয় হবে, তখন কি হবে? এই যে এই তোমার হচ্ছে কি এই সাইড গুলো আস্তে 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 আস্তে, এটা যদি থ্রিডি তে করি তাহলে বুঝতে পারবে। থ্রিডি তে করলে কি হবে? এই যে তোমার করলে তখন কি হবে? পার্শ্বক্ষয় করবে, এইদিকেও ক্ষয় পাবে, এইদিকেও ক্ষয় পাবে, এদিকেও ক্ষয় পাবে, এদিকেও ক্ষয় পাবে। আস্তে আস্তে কি হবে? পুরো অঞ্চলটা আস্তে 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 সংকুচিত হতে থাকবে। তার মানে আমরা কি বলতে পারি? তার মানে আমরা বলতে পারি যে এই যে তোমার এই পর্যায়ে যখন নদী পার্শ্বক্ষয় করতে থাকবে, পার্শ্বক্ষয় করার ফলে কি হবে? তোমার জলবিভাজিকার যে তোমার হচ্ছে গিয়ে আহ প্রশস্তটা ছিল, সেটা আস্তে আস্তে কমে কমে আসবে। এবং জলবিভাজিকা গুলো তীক্ষ্ণ হবে। কোথাও কোথায় দেখতে পাচ্ছ এখানে ছবিটা, মানে খুব কাছাকাছি চলে এসছে আর কি। দুটো জলবিভাজিকা খুব কাছাকাছি চলে আসছে, এটাকেই বলা হয় যে তীক্ষ্ণ হয়ে যাওয়া। জলবিভাজিকা তীক্ষ্ণ হয়ে যাওয়া। আর এটা যেহেতু মধ্যগতি, আমার হচ্ছে গিয়ে নদীর মধ্যগতি, কিন্তু এটা হচ্ছে ভূমির বিবর্তনের মধ্য পর্যায়। এই পর্যায়ে কি হবে? নদীতে প্রচুর পরিমাণ শাখা নদী, সরি, উপনদীর সৃষ্টি হবে। তাই তো? মূল নদীতে এসে মিশবে উপনদী। উপনদী প্রচুর পরিমাণে মেশার ফলে কি হবে? অঞ্চলটা চারিদিক থেকে কাটা ছেঁড়ার মতো হয়ে যাবে। কাটা ছেঁড়ার মতো হয়ে যাওয়ার ফলে কি হবে? অঞ্চলটার বন্ধুরতা, ঠিক আছে, আহ বন্ধুরতা হচ্ছে কি তোমার চারিদিকে বৃদ্ধি পাবে। তাহলে এটা এখান থেকে কোশ্চেন আসে যে কোন পর্যায়ে বন্ধুরতা সব থেকে বেশি হয়? কোন পর্যায়ে বন্ধুরতা সব থেকে বেশি? বন্ধুরতা মানে এবড়ো খেবড়ো, অ্যাকচুয়ালি বাংলায় বলা হয় এবড়ো খেবড়ো। তাহলে এবড়ো খেবড়ো কোন পর্যায়ে বেশি হচ্ছে? না স্যার বলবে এবড়ো খেবড়ো পরিণত পর্যায়ে সব থেকে বেশি হচ্ছে। আর এই পর্যায়ে আস্তে আস্তে একবারে তোমার হচ্ছে কি পরিণত পর্যায়ের মাঝামাঝি এসে নদীর ক্ষয় এবং বহন কাজের মধ্যে যে ব্যালেন্স, সেই ব্যালেন্স চলে আসবে। তখন নদীটা কি হবে? নদীটা হচ্ছে গিয়ে নদীর যে স্লোপটা, সেটা হচ্ছে পর্যায়িত হবে। তার মানে নদী ক্ষয় করবে না, নদী সঞ্চয় করবে না, এবং স্লোপটা কি হবে? একটা গ্রেডেড স্লোপে পরিণত হবে।
তাহলে গ্রেডেড স্লোপের উনি ধারণা দেন, পর্যায়িত ঢালের ধারণা দেন। তাহলে পর্যায়িত ঢাল আমরা কোথায় দেখতে পারি? পর্যায়িত ঢাল আমরা দেখতে পারি পরিণত পর্যায়ে। এবং এই পর্যায় যদি শেষের দিকে চলে আসি, শেষের দিকে চলে আসলে আমরা কি দেখতে পাবো? শেষের দিকে চলে আসলে আমরা নদী গ্রাস দেখতে পাবো। দেখো আমরা যৌবনেও কিন্তু নদী গ্রাস পেয়েছিলাম। এখানে কেন নদী গ্রাস পাচ্ছি? এখানে কেন নদী গ্রাস পাচ্ছি? এখানে যদি যে জল বিভাজিকাটা আছে, ওয়াটার ডিভিডেন্টটা যেটা আছে, সেটা কি হবে? এই দিকেও নদী গেছে, এদিকেও নদী গেছে, পার্শ্বক্ষয় করতে করতে এটা অবলুপ্ত হয়ে যাবে, তখন এই দুটো নদী এক হয়ে যাবে। বা আশেপাশের যে উপনদীগুলো থাকবে সেগুলো এটার সাথে মিশে যাবে। মিশে গিয়ে কি হবে? মিশে গিয়ে ধরো দুটো নদী এইভাবে পাশাপাশি যাচ্ছে, এইভাবে পাশাপাশি যাচ্ছে, মাঝে জল বিভাজিকা আছে, এটা জল বিভাজিকা। এও পাশে ক্ষয় করবে, এও পাশে ক্ষয় করবে, আস্তে আস্তে এই জল বিভাজিকা কি হবে? অবলুপ্ত হয়ে যাবে এবং এই দুটো নদী একটা নদীতে কি হবে? পরিণত হবে। তার ফলে কি হবে? তার ফলে এই যে এই প্রক্রিয়াটাকে রিভার ক্যাপচার বলা হয়, নদী গ্রাস বলা হয়, তাই তো? এই নদী গ্রাসের ফলে কি হবে? নদী গ্রাসের ফলে দুটো নদীর জল একটা নদীতে প্রবাহিত হবে। তার ফলে কি হবে? তার ফলে উনি বলছেন যে নদীর যে সংখ্যাটা আস্তে 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 পরিণত পর্যায়ে শেষের দিকে আস্তে আস্তে কমে আসবে। তাহলে এই বৈশিষ্ট্যগুলো আমি লিখছি না, প্রথম থেকে বলে দিচ্ছি কি হচ্ছে। প্রথম থেকে মনে রাখবে যে এই প্রক্রিয়ায় পার্শ্বক্ষয় হচ্ছে, ভূমির পন্দ্রতা বৃদ্ধি পাচ্ছে। তারপরে হচ্ছে কি, যদি নাই, তোমরা এগুলো নোটস করে রাখতে পারো। ঠিক আছে, এটা নোটসে দেখবে নেই। আমি বলেছি কিছু কিছু নোটস তোমাদেরকে দেওয়া হয়েছে, কিছু কিছু নোটস আমি পিডিএফ এ দেবো। যেমন প্র্যাকটিক্যাল জিওগ্রাফির নোটস কিন্তু কিছু দেওয়া হয়নি, সেই নোটস তোমাদেরকে পিডিএফ এ দেবো। একটা ভাস্ট বিশাল বড় আছে প্র্যাকটিক্যাল জিওগ্রাফি, ঠিক আছে। আর বাকি যে পোর্শন গুলো থাকবে সেগুলো কম কম করে আমি যে ক্লাস হবে সেই ক্লাস থেকে পাঠিয়ে দেবো। তারপরেও যদি কিছু অবশিষ্ট থাকে সেগুলো আমাদের তোমাদেরকে যে গ্রুপ আছে সেই গ্রুপে প্রোভাইড করে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে আমরা আসি পরিণত পর্যায়ের বৈশিষ্ট্য। আমি আরো একবার রিপিট করছি যে এই পর্যায়ে পার্শ্বক্ষয় বেশি হয় নদীর। পার্শ্বক্ষয় বেশি হওয়ার ফলে জলবিভাজিকাগুলি ক্রমশ তীক্ষ্ণ হয়, মানে ছোট হয়। তারপর নদীর জাল মানে রিভার যে নেটওয়ার্ক আছে, সেই রিভার নেটওয়ার্ক সব থেকে বেশি এক্সট্রিম লেভেলে পৌঁছায়। এক্সট্রিম লেভেলে পৌঁছায়, তাই জন্য পরিণত পর্যায়ের শেষের দিকে যখন মেন্ডারিং এর ফলে বা পার্শ্বক্ষয়ের ফলে নদী গ্রাসের সৃষ্টি হয়। এবং সর্বশেষ পর্যায়ে আমরা বলতে পারি যে এই অঞ্চলটা বা এই হচ্ছে গিয়ে তোমার, যদি আমরা ছবিটা দেখি, এখানে যে স্লোপটা, সেই স্লোপটা কি পর্যায়িত হবে। তার মানে ঢালটা যেটা আছে সেটা, সেই ঢালটা তোমার হবে পর্যায়িত স্লোপ, পর্যায়িত স্লোপে পরিণত হবে। এটা গেল হচ্ছে গিয়ে যে আমার ভূমির যে যৌবন যে অবস্থা আছে সেই যৌবন অবস্থা। এইবারে লাস্টে আমরা আসবো যে বার্ধক্য অবস্থা। উম বার্ধক্য অবস্থায় কি হচ্ছে দেখো। বার্ধক্য অবস্থায় আমরা জানি যে পুরো ল্যান্ডস্কেপটার হাইট কমে যাচ্ছে। এবং এই যে তোমার হচ্ছে গিয়ে আপার কার্ভ এবং লোয়ার কার্ভ দুটোই ফল করতে থাকবে। কারণ কারণ কেন ফল করতে থাকবে? কারণ হচ্ছে গিয়ে একবারে বেস লেভেলের কাছাকাছি চলে আসছে, তারা চলে এসেছে। এবং এই এই দুটোর মধ্যে ডিফারেন্স যেটা, তার মানে হচ্ছে আপেক্ষিক উচ্চতাও কম থাকবে এবং হাইটও কম থাকবে। তাই তো? তাহলে আপেক্ষিক উচ্চতা, হাইটও কম থাকবে। যেহেতু বেস লেভেলের সাথে চলে এসছে বা বেস লেভেলের কাছাকাছি চলে এসছে, তাই জন্য কি হবে? না, তাই জন্য স্যার এই অঞ্চলটাতে জলাভূমির প্রাধান্য দেখতে পাবো, বা বিভিন্ন অশ্বক্ষুরাকৃতি হ্রদ আমরা দেখতে পাবো। বিভিন্ন জায়গাতে জল জমে থেকে জলটা তো তোমার হচ্ছে ড্রেনেজ হবে না, কারণ লেভেলটা তো এক হয়ে গেছে। জল ড্রেনেজ যখনই হবে না, তখনই কি হবে? তখনই সেই জায়গায় যেগুলো জমে বিভিন্ন তালের সিস্টেম, অ্যাকচুয়ালি তাল বলি দেখবি আমরা স্থানীয় ভাষায়, আমাদের এখানে বিল বলা হয়, কোথাও খাল বলা হয়, বিহারে তাল বলা হয়। ঠিক আছে, তালের সৃষ্টি হবে। তার মানে সেখানে জলগুলো ড্রেনেজ হচ্ছে না, কেন? ডিউ টু বেস লেভেলের সমান চলে এসছে। আর মনে রাখবে এখানে নদীর সংখ্যাটা তোমার হচ্ছে কি তুলনামূলক ভাবে যৌবনের থেকে বেশি থাকবে, কিন্তু পরিণতর থেকে কম থাকবে, যে নদীর যে সংখ্যাটা। আর এখানে যে বিনুনি রূপী, এখানের যে নদীগুলো যখন মোহনায় এসে মিশবে সমুদ্রের সাথে, তখন বিনুনি রূপী জল নির্গম প্রণালী গড়ে উঠবে। আর এইটার প্রথম পর্যায়ে কিছু কিছু জায়গাতে নদী মেন্ডারিং এর জন্য বা পার্শ্বক্ষয়ের জন্য কি আমরা দেখতে পাবো? সেখানে আমরা দেখতে পাবো হচ্ছে গিয়ে তোমার নদী গ্রাস আমরা দেখতে পাবো। ঠিক আছে, এইটা গেল হচ্ছে গিয়ে তোমার বার্ধক্য পর্যায়ে। আর বার্ধক্য পর্যায়ে যখন একবারে লাস্ট ফেজের দিকে আমরা আসবো, তখন কিছু কিছু জায়গাতে আমরা মোনাডনক দেখতে পাবো। ঠিক আছে, মোনাডনক মানে হচ্ছে কি উঁচু পাহাড়ি টিলা দেখতে পাবো। সেই যেগুলো ক্ষয় প্রাপ্ত না হওয়া কিছু উঁচু টিলা, সেগুলো উঁচু হয়ে দাঁড়িয়ে থাকবে, সেগুলোকে আমরা মোনাডনক বলি। যেমন আমাদের তোমার হচ্ছে কি যেমন শুশুনিয়া পাহাড় আমরা বলতে পারি মোনাডনকের উদাহরণ। ঠিক আছে, বা হচ্ছে গিয়ে তোমার আমরা এই সাইডে যদি চলে আসি, বীরভূমের হচ্ছে মামা ভাগ্নের পাহাড়, এগুলো কি? এগুলো হচ্ছে গিয়ে মোরাডনকের উদাহরণ।
ঠিক আছে, এবং সমগ্র ভূমিটি কি হবে, লাস্টে একটি কচ্ছপের পিঠ কিরকম হয়, এরকম অবতল হয়, ঠিক আছে, এরকম অবতল অবতল হয়। এটি কচ্ছপের পিঠের ন্যায় একটি ভূমিরূপ সৃষ্টি করবে। ডেভিস ওটাকে কি নাম দিয়েছেন? ডেভিস ওটাকে নাম দিয়েছেন পেনিপ্লেন। তাহলে কনসেপ্ট অফ পেনিপ্লেন কে দিয়েছেন? তাহলে পেনিপ্লেনের ধারণা দিয়েছিলেন হচ্ছে গিয়ে ডেভিস। তাহলে সমগ্র অঞ্চলটি একটি অবতল আকৃতিতে পরিণত হয় এবং একটি পেনিপ্লেনে পরিণত হয়। এটিকে কি বলা হয়? এটিকে বলা হচ্ছে গিয়ে একটা সমপ্রায়, বাংলাদেশ সমপ্রায় ভূমি, ইংরেজিতে বলা হয় পেনিপ্লেন। তাহলে এইগুলি ডেভিস কিন্তু এইভাবে পুরো পর্যায়গুলোকে উনি এইভাবে ব্যাখ্যা করেছিলেন। এখন এই যে ডেভিস এইভাবে যে ব্যাখ্যা করেছিলেন, ওনার যদি আমরা পর্যালোচনা করি বা আমরা যদি সমালোচনা করি, প্রথমেই আমরা পাবো উনি কি বলেছিলেন। ছবিটা যদি আমরা দেখি, উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন যে আপলিফটম্যান, তোমার হচ্ছে কি ওই যে ভূমিরূপটার যে আপলিফটম্যান, সেই আপলিফটম্যানটা হচ্ছে গিয়ে খুব দ্রুত হয় বা খুব কুইক হয়। অ্যাকচুয়ালি ভূমির উত্থান কি কখনো এইভাবে কুইক হতে পারে? কখনোই কি হতে পারে? কখনোই কিন্তু এইভাবে এত কুইক উত্থান কিন্তু হতে পারে না। এটা একটা নেগেটিভ অ্যাসপেক্ট। ২ নম্বর উনি কি বলছেন? ২ নম্বর উনি বলছেন যে যখন উত্থান হয় তখন কিন্তু ক্ষয় হয় না। তাই তো? উত্থান যখন হয় তখন কিন্তু ক্ষয় হয় না। কিন্তু যেকোনো ভূমিরূপ যখনই তোমার হচ্ছে গিয়ে বেস লেভেল থেকে ওপরে উঠবে, তখনই কি হবে? তখনই কিন্তু সেটাতে ক্ষয় হতে শুরু করবে বা ক্ষয় হবে। বুঝতে পেরেছো তো? ৩ নম্বরে আমরা নেগেটিভ অ্যাসপেক্ট কি বলতে পারি? উনি বলছেন যে এটা প্রায় স্মুথলি ম্যানারেজেবল। কিন্তু ভূমিরূপের এইভাবে বিবর্তন বা রিভলিউশন এইভাবে স্মুথলি ম্যানারে যেতে পারে না। কোথাও যেতে যেতে ভূমির উত্থান হতে পারে, আবার ভূমিকম্পের কারণে সেটা বসে যেতে পারে। তার মানে ইন্টারাপশন হতে পারে কোথাও কোথাও জায়গাতে। তো এই সমস্ত ব্যাপারগুলো কি হয়েছে, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু ডেভিড টোটালি কিন্তু তার যে তত্ত্ব, সেই তত্ত্বটি কিন্তু তিনি তুমি স্কিপ করে গেছেন। তিনি কিন্তু সেইভাবে কিছু কথা কিন্তু বলেননি। আবার কি এখানে তিনি তার মডেলটা টাইম ডিপেন্ডেন্ট, তার মানে সময়ের উপর নির্ভরশীল। ওনার যে মডেলটা কি, ওনার মডেলটা সময়ের উপর নির্ভরশীল। কিন্তু উনি কি বলেছেন যে এটা একটা সময়ের সাথে সাথে শেষ হবে। কিন্তু এমনটা নয় যে ভূমিরূপের তোমার হচ্ছে বিবর্তনটা সময়ের সাথে সাথেই শেষ হবে। এটা একটা সময় সাপেক্ষ বা সময়ের সাথে তোমার নাও শেষ হতে পারে। সেখানে বিভিন্ন ধরনের আবার ইন্টারাপশন সেখানে চলে আসতে পারে। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে তার তত্ত্বের বা ডেভিসের তত্ত্বের কিছু নেগেটিভ অ্যাপ্রোচ। ঠিক আছে, তাহলে এই তত্ত্বের যে সমস্ত আমরা ক্যারেক্টারিস্টিক গুলো পেলাম, সেই ক্যারেক্টারিস্টিক গুলো ভালো করে তোমরা পড়বে। তার সাথে যে নেগেটিভ যে এসপেক্টস গুলো আছে, সেই নেগেটিভ এসপেক্টস গুলো কিন্তু তোমাদেরকে ভালো করে পড়তে হবে, নাহলে কিন্তু মিস হয়ে যাবে ওখান থেকে। বলে কোশ্চেন পড়লে মিস হয়ে যাবে। ঠিক আছে, এটা গেল ডেভিস। এবার আমরা চলে আসবো পেংকে। দেখো পেং কি বলেছে এবারে। পেঙ্ক হচ্ছে কি একজন জার্মান, উনিও একজন জিওমরফোলজিস্ট। ঠিক আছে, এটা শরীর। ঠিক আছে, এবারে পেং কি বলছেন? এখন এখানে একটা জিনিস তোমরা মনে রাখবে যে জার্মানদের সাথে আমেরিকানদের একটা ঠান্ডা লড়াই চলতো, সবসময় ঠান্ডা লড়াই চলতো। কিসের? এই বিভিন্ন বিষয়ের উপর মতবিরোধ। উনি কেউ যদি কোনো একটা তত্ত্ব দেন, সেই তত্ত্বের বিপরীতে প্রচুর পরিমাণ হচ্ছে ক্রিটিসাইজ হতো। বুঝতে পারছো তো? প্রচুর পরিমাণে ক্রিটিসাইজ হতো। কিসের জন্য ক্রিটিসাইজ হতো? না, ও যেহেতু জার্মান বা ও যেহেতু আমেরিকান, এই জন্য এই ক্রিটিসাইজ গুলো প্রচুর পরিমাণে হতো। ঠিক আছে, এখান থেকে কিন্তু কোশ্চেন, ভালো কোশ্চেন আসবে পেং থেকেও, কিন্তু ভালো যদি আসে পেং থেকেও ভালো কোশ্চেন আসবে। তাহলে আমি কি বলছি, যখন ডেভিসের এই তত্ত্বটা ডেভিস দিলেন, ঠিক আছে, যে সাইকেল অফ ইরোশন, তখন সেই সময় পেঙ্ক, মানে ওয়াল্ডার পেঙ্ক, উনি জার্মান ছিলেন। জার্মানদের সাথে আবার আমেরিকানদের একটা মতবিরোধ ছিল। মতবিরোধ ছিল, এখনো পর্যন্ত আছে। কেউ কোনো তত্ত্ব দিলে সেটাকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কোথায় ওর ভুল ত্রুটি আছে, এইগুলো সবসময় খোঁজার চেষ্টা করা হতো। বুঝতে পারছো তো? তাহলে ডেভিস যখন তত্ত্বটা প্রথম দিলেন, ডেভিস তত্ত্বটা, জার্মানরা কিন্তু সেদিক দিয়ে সব একদম, তাদের ব্রেন খুব শার্প। ঠিক আছে, হামবোল্ড, রিটার, এগুলো কোথায়, এনারা কোথাকার? এনারা সবাই হচ্ছে কি জার্মানি। ঠিক আছে, আমাদের দেখবে একটা লিগাসি আছে জার্মান। ঠিক আছে, হামবোল্ড। ঠিক আছে, আমাদের লিগাসি বলতে কি, আমরা বিভিন্ন যখন পোস্ট ডক করতে যাই বা আমাদের কোনো সেমিনার অ্যাটেন্ড করতে যাই, তখন দেখবে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে আমাদের জার্মানি আমরা ফলো করি, কারণ জার্মান ভৌগোলিকদেরকে আমরা বিশেষ করে সর্বোপরি আমরা ফলো করি জার্মানদেরকে। আবার এমনটা নয় যে আমরা ফলো করি, আমাদের সাথে জার্মানদের আবার ডিবেট আছেন বিভিন্ন জায়গাতে, বিভিন্ন রকম সাবিন্দর সিং এর সাথে শুরু করে, আমরা এসব এখন ডিবেটে যাচ্ছি না, জাস্ট মনে রাখো আর কি। সুতরাং যখন আমেরিকার জিওমরফোলজিস্ট যখন এই তথ্যটা দিলেন, ঠিক আছে, যখন তথ্যটা দিলেন, তখন কি হলো, তখন ওয়াল্ডার পেং এটার সমালোচনা করতে শুরু করলেন। কি সমালোচনা করতে শুরু করলেন? উনি প্রথমেই বললেন যে এরকম একটা জিনিস
এত স্মুথলি ম্যানারে হতে পারে না, এত স্মুথলি ম্যানারে কখনোই যেতে পারে না। ঠিক আছে, কোথাও না কোথাও তার কোনো কিছু ভুল ত্রুটি হয়েছে, তাই জন্য তিনি এই তত্ত্বটা এরকম ভাবে প্রেজেন্ট করেছেন। কে বলছেন? পেঙ্ক বলছেন। পেঙ্ক তখন তিনি রিসার্চ বা গবেষণা করে উনি ওনার একটা তত্ত্ব দিলেন। সেই তত্ত্বটা হচ্ছে কি সেই ক্ষয়েরই একটা তত্ত্ব। তিনি কি বললেন? না, তিনি বললেন কিছু, কিছু জায়গাতে ডেভিসকে ফলো করেছেন, আবার কিছু, কিছু জায়গাতে ডেভিসকে মানে ডেভিসের মতো যাতে না হয়ে যায়, তিনি কিছু, কিছু জায়গাতে ডেভিসের সেই জায়গাগুলোকে সংশোধন করে দিয়েছেন। প্রথমত উনি টাইম ডিপেন্ডেন্ট, উনি সেই কথাটাকে এভয়েড করেছেন। উনি টাইম এর যে কথা, সেই কথা উনি ব্যবহারই করেননি। উনি টাইমের জায়গায় কি ব্যবহার করেছেন? এন্টুইকলাং ব্যবহার করেছেন। আমরা যখন তত্ত্বটাতে আসবো তখন বুঝতে পারবে। ঠিক আছে? তাহলে আমরা হেডিং করে নিয়ে আমরা ১ম এ একদম পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করব। তাহলে হচ্ছে কি পেঙ্কের তত্ত্ব, পেঙ্কের ধারণা। ঠিক আছে? তাহলে আমরা পেঙ্ক সাইকেল অফ ইরোশন পেঙ্কের তত্ত্ব লিখব। পেঙ্ক থিওরি, পেঙ্ক ইরোশন থিওরি। পেঙ্ক কি বলছেন দেখো এবার। না, পেঙ্ক তার তত্ত্বটা ১৯২৪ সালে একটি বই তার পাবলিশ হয়। কি মরফো এটা আছে দেখবে, মরফোলজিস অ্যানালাইস, এই গ্রন্থে কি তার তত্ত্বটি পাবলিশ করেন। এই তার তত্ত্বটি পাবলিশ করেন। ঠিক আছে? এখন পেঙ্ক কি বলছেন? না, পেঙ্ক ১ম এই উনি একটা জিনিস ডেভিসের মেনে নিয়েছিলেন যে ঠিক আছে, ডেভিসের আমরা কিছু জায়গাতে ডেভিস ঠিক, এটা আমরা বলতেই পারি। যেমন ডেভিস বলেছিলেন যে ভূমিরূপ হচ্ছে গিয়ে অন্তস্থ এবং বহিস্থ মানে এন্ডোজেনেটিক এবং এক্সোজেনেটিক ফোর্স, যে ফোর্স আছে সেই ফোর্স এর ফল। উনি কি বলছেন? হ্যাঁ, বলছে এই তত্ত্ব এই জিনিসটাকে আমরা মানতে পারি যে ভূমিরূপ হচ্ছে গিয়ে অন্তস্থ এবং বহিস্থ প্রক্রিয়ার ফল আমরা বলতে পারি। এইবারে উনি বলছেন যে এই যে ক্ষয় প্রক্রিয়া, এই ক্ষয় প্রক্রিয়াটা কখনোই সিস্টেমেটিক ম্যানারে হতে পারে না। সিস্টেমেটিক ম্যানার তাহলে কি হতে পারে? পেঙ্ক বলছেন যে ভূমি কখনোই সময় নির্ভরশীল নয়। ঠিক আছে? ভূমিতে কখনো হচ্ছে গিয়ে পুনর্জীবন লাভ হতে পারে। ঠিক আছে? কখনো ভূমির হচ্ছে গিয়ে তোমার ইন্টারাপশন হতে পারে, বাধা থাকতে পারে, ক্ষয়চক্রের বাধা আসতে পারে। এই বিষয়গুলোকে তিনি সবথেকে ১ম এ জোর দেন এবং জোর দিয়ে উনি একটা সিদ্ধান্তে উপনীত হন। কি সিদ্ধান্তে উপনীত হন? ১ম সিদ্ধান্ত হলো যে ক্ষয়কার্যের যে প্রক্রিয়া, সেই ক্ষয়কার্যের প্রক্রিয়াটি ক্ষয় পর্যায়ের যে প্রক্রিয়া আমি লিখছি দেখো, ক্ষয় পর্যায়ের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি কি হচ্ছে? সেই প্রক্রিয়াটি সাথে বিভিন্ন বিষয়ের সম্পর্ক আছে। কিরকম সম্পর্ক আছে? না, এগুলো ১ম এ আমি ভূমিকাতে বলছি, তারপরে আমি তত্ত্বতে আসবো। ঠিক আছে? উনি কি বলছেন? না, ১ম এই উনি বলছেন যে ক্ষয়কার্য কোথায় কি পরিমাণে ক্ষয়কার্য হবে, সেই ক্ষয়কার্যের তীব্রতা ওই অঞ্চলটার ঢালের সাথে সমানুপাতিক। কার সাথে? ঢালের সাথে, আমি আস্তে, আস্তে লিখছি, সাথে সমানুপাতিক, সমানুপাতিক। কি বলছেন? ঢালের সাথে। তার মানে ঢাল যদি বেশি হয় ক্ষয় বেশি হবে, ঢাল যদি কম হয় তাহলে কিন্তু ক্ষয় কম হবে। তার মানে ক্ষয়কার্যের প্রক্রিয়াটা যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম কেন হচ্ছে বা ক্ষয়কার্যের ফলে কিরকম ভূমিরূপের বিবর্তন হতে পারে, উনি একটা সম্পর্ক ১ম এ তুলে ধরছেন। ঠিক আছে? ২ নাম্বার কি বলছেন? ২ নাম্বার বলছেন যে আবহবিকার গ্রস্ত পদার্থের উপর বা আয়তনের উপর বা কত পরিমাণ আমার আবহবিকারগ্রস্ত ওয়েদারিং ম্যাটেরিয়ালস আছে, তার উপর ভূমির ঢাল নির্ভর করে। যদি আবহবিকারগ্রস্ত পদার্থ, আবহবিকার আবহ আবহবিকার গ্রস্ত পদার্থের উপর, কি নির্ভর করছে? ভূমির ঢাল, ভূমির ঢাল নির্ভর করছে। তার মানে যদি আবহবিকারগ্রস্ত পদার্থ বেশি হয় তাহলে ভূমির ঢাল বেশি হবে, যদি আবহবিকারগ্রস্ত পদার্থ কম হয় তাহলে কম। ৩ নাম্বার উনি কি বলছেন? যদি কোনো ঢালে বলছেন, কোনো ঢালের অংশে যদি আবহবিকার প্রাপ্ত পদার্থের পরিমাণ সমান থাকে, মানে ধরো এই একটি ঢাল আছে, এই ঢালটিতে যদি আবহবিকার পদার্থের পরিমাণ সব জায়গায় যদি সমান আছে, তাহলে কি হবে বলছেন? তাহলে ঢালের পিছনের দিকে অপসরণ একই রেটে হতে থাকবে, একই হারে হতে হবে।
স্বাভাবিকভাবেই তো হবে। এখানেও যা হারে ক্ষয় করবে, এখানেও তাই হারে করে ক্ষয় করবে। কারণ এখানেও যা ম্যাটেরিয়ালস আছে, এখানেও তাই ম্যাটেরিয়ালস আছে। ঢালও একই রকম আছে। সুতরাং কি হবে? সুতরাং ঢালের যে পশ্চাদপসরণ, প্যারালাল রিট্রিট অফ স্লোপ, সেটা একই হারে হতে থাকবে। ঠিক আছে? এই প্যারালাল রিট্রিট অফ স্লোপ থেকেই যে পিডমন্ট যে ট্রেপেনের যে কনসেপ্ট, সেই কনসেপ্ট কিন্তু এখানে উঠে আসে। তাহলে আমরা কি বলছি ৩ নম্বরে? ৩ নম্বরে আমরা বলছি যদি ঢালের কোনো অংশে আবহবিকারগ্রস্ত যদি পদার্থের পরিমাণ সমান থাকে, তাহলে কি হবে? ক্ষয়কার্যের ফলে চারদিকে সমানভাবে ক্ষয় হবে। তার ফলে ঢালের পশ্চাৎ অপসারণ ঘটবে। এই ৩ টে হচ্ছে মেইন। আমি ৩ নাম্বারটা লিখলাম। তাহলে ৩ টা হচ্ছে গিয়ে ক্ষয়কার্যের যে প্রক্রিয়াটা, সেই ক্ষয়কার্যের প্রক্রিয়াটার সাথে তোমার হচ্ছে গিয়ে ভূমির যে সম্পর্ক, সেই সম্পর্ককে উনি প্রেজেন্ট করেছেন। তার আগে উনি কি বললেন? তার আগে উনি বলেছিলেন যে ভূমিরূপ হচ্ছে অন্তঃস্থ এবং বহিঃস্থ একটা প্রক্রিয়ার একটা ফল। তারপর হচ্ছে গিয়ে উনি বললেন যে ভূমিরূপের প্রক্রিয়াটা সময় নির্ভরশীল নয়, কারণ পুনর্জীবন লাভ হতে পারে বা ভূমির ক্ষয়চক্রে বাধা আসতে পারে। ঠিক আছে? এতক্ষণ গেল ভূমিকা। এইবারে উনি কি বলছেন? এইবারে উনি বলছেন আমার কিছু অনুমান লাগবে। কি, কি অনুমান লাগবে? প্রত্যেকটাতে অনুমান লাগে। কি, কি অনুমান লাগবে? না, ১ম অনুমান উনি কি বললেন? যে ভূমিরূপ হলো ভূ আন্দোলন এবং ক্ষয়ের ফলরূপ। ভূ আন্দোলন এবং ক্ষয়ের মিলিত রূপ, মিলিত রূপ। তাই তো? তাহলে ভূ আন্দোলন কি? ভূ আন্দোলন এবং ভূমিরূপ হলো ভূ আন্দোলন এবং ক্ষয়ের মিলিত রূপ। ১ নাম্বারে যাচ্ছেন। ২ নাম্বার উনি কি বলছেন? বিবর্তন ভূমির বিবর্তন সময় নির্ভর নয়। সময় নির্ভর নয়। এটা ২ নাম্বার। ৩ নাম্বারে কি বলছেন? ৩ নাম্বারে বলছেন উত্থান এবং ক্ষয়, উত্থান এবং ক্ষয় একই সাথে চলতে থাকে। দেখো এইটা একটা কিন্তু ভালো জিনিস। একই সাথে চলতে থাকে। মানে একই সাথে চলতে থাকবে। যখনই মিন সি লেভেল থেকে উপরে উঠে যাবে, তখনই কিন্তু কি হবে? তখনই ক্ষয় চলতে থাকবে। ৪ নাম্বারে উনি কি বলছেন? যে ঢাল নির্ভর করে এই যে স্লোপটা নির্ভর করবে, ঢাল নির্ভর করে অ্যাকচুয়ালি নদীর ক্ষয়ের উপর। তাহলে এখানেও কিন্তু একটা কোশ্চেন নদীর, উনিও কিন্তু নদীর যে প্রসেস, সেই প্রসেসকে ব্যবহার করেছিলেন নদীর ক্ষয়ের উপর। ঠিক আছে? এই ৪ টে হচ্ছে গিয়ে তার মেইন অনুমান সমূহ। ঠিক আছে? এখন এখানে উনি কিছু টার্ম ব্যবহার করেছিলেন। কি, কি টার্ম ব্যবহার করেছিলেন আমরা তত্ত্বটাতে যাওয়ার আগে বলব। যে ডেভিসের উনি যে স্টেজে কি বলেছিলেন? ডেভিস স্টেজের কথা বলেছিলেন। এই স্টেজের পরিবর্তে উনি কি ব্যবহার করেছেন? উনি ব্যবহার করেছেন এনটুইগলান। কি? এনটুইগলাং। এনটুইগলাং এর মানে হচ্ছে ডেভেলপমেন্ট। এর মানে হচ্ছে ডেভেলপ। হয়েছে? তারপরে টার্ম ব্যবহার করেছেন প্রাইমারাম। এখন এই ওটা নিয়ে এগোই, পরেরটা আমরা পড়া দেখব। এখন প্রাইমারাম্প নিয়ে আমি কিছু বলে দিই তোমাদেরকে। প্রাইমারাম্প বলতে উনি কি বুঝিয়েছেন? এনটুইকলাক মানে ডেভেলপমেন্ট, মানে বিকাশ। ঠিক আছে? উনি ডেভিস যেরকম টাইম ব্যবহার করেছেন না, যৌবন, পরিণত, বার্ধক্য, এগুলোকেই উনি ব্যবহার করেছেন এনটুইকলাং, তার মানে ডেভেলপমেন্ট হিসেবে। তাহলে আমি পেঙ্কের ইরোশন থিওরিটা আমি একবার প্রথম থেকে তোমাদেরকে এই পর্যন্ত যতটুকু হলে একটু আমি রিভিশন করে দিই। কি বললাম? যে প্রথমেই বললেন যে ডেভিসকে ডিনাই করলেন, যে এইভাবে সময় এর উপর ডিপেন্ডেন্টলি এইভাবে কিন্তু ভূমির বিবর্তন কিন্তু হতে পারে না। উনি কি বললেন? যে না, ভূমির উত্থানে ইন্টারাপশন আসতে পারে, ভূমির পুনর্জীবন লাভ হতে পারে। তারপর উনি কি বললেন? উনি বললেন যে তোমার হচ্ছে গিয়ে এই যে আহ ভূমির যে বিবর্তনটা, সেই বিবর্তনটা হচ্ছে গিয়ে উত্থান মানে হচ্ছে কি এন্ডোজেনেটিক এবং এক্সোজেনেটিক যে প্রসেস, সেই প্রক্রিয়ার ফলে। এটা উনি ডেভিসের মেনে নিয়েছিলেন। তারপরে উনি কি বললেন? উনি বললেন যে ক্ষয়ের সাথে কোন একটা অঞ্চলের ঢালের একটা সুসম্পর্ক রয়েছে, সেই সুসম্পর্কগুলো আমি দেখলাম। তার সাথে উনি কি বললেন? উনি বললেন যে প্যারালাল রিট্রিট, কিভাবে ঢালটা পিছন দিকে ফিরে যেতে পারে, পিছন দিকে চলে যেতে পারে, সেই প্যারালাল রিট্রিটের ধারণা দিলেন। যে কোথাও যদি আবহবিকারগ্রস্ত পদার্থের পরিমাণ একই রকম থাকে, তাহলে ক্ষয়ের মাধ্যমে যখন ঢালটা পিছবে, তখন একই হারে ক্ষয় করতে করতে পিছবে। বুঝেছে?
এইবারে উনি কি বললেন, এইবারে বললেন যে উনি কিছু অনুমান নিলেন যে ভূমিরূপ হলো আন্দোলন এবং ক্ষয়ের মিলিত প্রক্রিয়ার ফসল। ভূমির বিবর্তন সময়ের উপর নির্ভর নয়, উত্থান এবং ক্ষয় একই সাথে চলতে থাকবে। ঢালের যে পরিমাণ তাটা নির্ভর করবে কিসের উপর, নদীর ক্ষয়ের উপর। এবং তিনি পরবর্তী ক্ষেত্রে এনটুইকিলাং কথাটি ব্যবহার করলেন এবং সর্বপ্রথম উনি প্রাইমারাম দিয়ে ওনার তত্ত্বটাকে শুরু করছেন। এখন প্রাইমারাম মানে কি? প্রাইমারাম থেকেও কোশ্চেন আছে। প্রাইমারাম মানে হচ্ছে কোন একটা ভূমির উত্থানের পূর্বের ভূমিরূপ। কি হচ্ছে প্রাইমারাম? তাহলে প্রাইমারামের কিছু কিছু বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য? প্রাইমারামের কি কি বৈশিষ্ট্য আছে? না, প্রথম বৈশিষ্ট্য মনে রাখবে যে এই যে প্রাইমারামটা, এটা সমুদ্র সমতলের প্রায় কাছাকাছি অবস্থান করে। এই সমুদ্র সমতল আছে এরকম কাছাকাছি, এটা সমুদ্র আছে, ঠিক আছে, এইরকম ভাবে অবস্থান করে। তাহলে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কি, যে এটা সমুদ্র সমতলের কাছাকাছি জায়গাতে অবস্থান করে। উত্থান তো হবে, কিসের মাধ্যমে উত্থান হবে? এন্ডোজেনেটিক ফোর্স এর মাধ্যমে, মানে আভ্যন্তরীণ শক্তির মাধ্যমে এর উত্থান হবে। এই যে অঞ্চলটা, সেই অঞ্চলটার সমুদ্র থেকে উপরের দিকে উত্থান হবে। কিন্তু বেসিক পর্বে, প্রাথমিক পর্বে কি হচ্ছে, প্রাথমিক পর্বে সমুদ্র তলের কাছাকাছি অবস্থান করছে। 2 নম্বরে কি বলছেন, 2 নম্বরে উনি বলছেন যে এই প্রাইমারামটাতে যে আদি যে ভূমিরূপটা আছে, সেই ভূমিরূপটাতে যথেষ্ট পরিমাণ কি পলির ডিপোজিশন থাকবে। সেটা কোনো প্রক্রিয়ার মাধ্যমে সে পলি ডিপোজিশন হতে পারে। এখানে যে প্রাইমারিলি যে নদীগুলো থাকবে বা যে জলনির্গম প্রণালীগুলো থাকবে, সেই জলনির্গম প্রণালীগুলো প্রাইমারিলি এখানে কি করবে, এখানে ডিপোজিশন করবে। ঠিক আছে, প্রাইমারিলি এখানে ডিপোজিশন করবে। 3 নম্বরে উনি কি বলছেন, 3 নম্বরে বলছে এই অঞ্চলটাতে প্রাথমিক পর্বে যখন এর উত্থান হবে, তখন কি হবে, তখন ক্ষয় এবং উত্থান সমান হারে চলতে থাকবে। তাহলে 3টে বৈশিষ্ট্য আমরা কি পেলাম? আমি যদি শর্টে লিখি কি পাবো? যে শর্টে লিখলে পাবো যে সমুদ্র তলের বা গ্র্যান্ড বেস যে লেভেল, সেই লেভেলের কাছাকাছি থাকবে। 2 নম্বরে উনি কি বলছেন, যে পলির সঞ্চয় থাকবে, অঞ্চলটা পলির সঞ্চয় থাকবে, পলির সঞ্চয় থাকবে। 3 নম্বর কি বলছে, যখন আপলিফ্ট হবে, যখন এই অঞ্চলটার আপলিফ্ট হবে, তখন এবং ক্ষয় এবং হচ্ছে গিয়ে উত্থান, উত্থান একই সাথে চলতে থাকবে। এটা কিন্তু ধ্রুবক। এটা আমরা জানি যে কোনো একটা অঞ্চল যখন সমুদ্র সমতল থেকে উপরে উঠে যায়, তখন তখনই তার মধ্যে ক্ষয় প্রক্রিয়া শুরু হয়ে। তাহলে এটা হলো প্রাইমারাম। এখন এই প্রাইমারামটাই পরবর্তী ক্ষেত্রে উঁচু ভূমির সৃষ্টি করবে। এই প্রাইমারামটাই পরবর্তী ক্ষেত্রে এইভাবে উঁচু ভূমিরূপের সৃষ্টি করবে। ঠিক আছে। এইবারে উনি ওনার তত্ত্বকে ব্যাখ্যা করার জন্য উনি কি বললেন, উনি বলছেন 3টে স্টেজের কথা। কি কি স্টেজের কথা বলছেন? 3টে স্টেজ। কি কি? সেই স্টেজগুলো হচ্ছে গিয়ে মনে রাখবে। প্রথম স্টেজ উনি বলছেন, বা ডেভেলপমেন্ট, আমরা স্টেজ বলতে পারি না তো, ওনার জায়গায় আমাকে এনটুইকলাং বলতে হবে। কি বলছেন? অফস্টিজেন্ডি, এগুলো জার্মান জার্মান ওয়ার্ড, ওই জন্য একটু অন্যরকম শুনতে হবে। STIGND, অক্সিজেন্ডি এনটুইকলাং। দেখো এখানেরও বৈশিষ্ট্য আছে, আমি আগে লিখে নিই। তারপর আছে গ্লিসমরফিস। গ্লিসমরফিস হচ্ছে মাঝখানের যেটা আছে, গ্লিসমরফিস। ঠিক আছে, আমি প্রত্যেকটার বৈশিষ্ট্য এক একটা করে বলে দেবো। উচ্চারণগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন, আমি একরকম বলছি, আবার অন্য জায়গায় অন্যরা অন্যরকম উচ্চারণ করতে পারো, সেটা কিন্তু অসুবিধা নেই। ঠিক আছে। GLEI, গ্লিচ মরফিং, গিচ ফর্মিং, যেটা ফর্মিজ বলা হয়, ফর্মিং নয়, ফর্মিজ দেখ, এন্ট্রিকলা। অ্যান্ড লাস্ট ওয়ান হচ্ছে কি অস্ট্রিয়েন্ডি। আর দেখছো GNDE হবে, অস্ট্রিয়েন্ডি এন্ট্রিকলা। জার্মান ভাষা বিশাল কঠিন, মানে লিখা ইংরেজিতে। এখন আগে ওই ছবিটা দেখাই, এবার আমার একটা ছবি আঁকা আছে, ছবিটা তোমরা দেখো, তারপর আমরা বুঝবো আগে। এইটা দেখো, ছবিটা দেখো। এটা হচ্ছে কি পেঙ্কের, তাহলে এটা আমরা লিখে দিই পেঙ্ক। আচ্ছা। উনি কি বললেন, উনি বললেন
যে ভূমির উত্থান হবে। আমরা এখানে তিনটে কার্ভ দেখতে পাচ্ছি, তাই তো? এখানে একটা, দুটো, তিনটে। এই কার্ভটার আবার বিভিন্ন সময় আমরা বিভিন্ন রকম গতি প্রকৃতি দেখতে পাচ্ছি, ঠিক আছে? নিচে একটা যে লাইন দেখতে পাচ্ছি, এই লাইনটাকে বলা হয় বেস লেভেল, ঠিক আছে? নিম্নক্ষয়ের শেষ সীমা, বা এটা আরো উপরে হওয়া দরকার ছিল। ছবিটাতে তোমার হচ্ছে গিয়ে নিচে হয়ে গেছে, যাই হোক এটা অ্যাডজাস্ট করে নিও। তাহলে এখানে আমরা দেখতে পেলাম এটা বেস লেভেল, এখানে আছে একটা এই যে এটা হচ্ছে গিয়ে লোয়ার কার্ভ, এটা হচ্ছে আপার কার্ভ, সেম টু সেম। এটা হচ্ছে গিয়ে আপলিফটমেন্ট যে কার্ভ, যে ভূমির যে উত্থানটা, সেটা হচ্ছে গিয়ে এই যে রেখাটা, সেই রেখাটার সাথে দেখানো হচ্ছে। এখন প্রাথমিক পর্বে এই যে আমি এক করেছি, এখান থেকে যদি এটাকে ও ধরি, এইখান থেকে এই পর্যন্ত যেটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে তোমার কি যৌবন পর্যায়। এখান থেকে এই পর্যন্ত হচ্ছে গিয়ে গ্লিচ ফর্মেজ হচ্ছে গিয়ে যে পর্যায়টা, এবং এটা হচ্ছে গিয়ে লাস্ট ওয়ান, ঠিক আছে? অফস্টেজ এন্ডি, এটা এটা অফস্টেজ এন্ডি, গ্লিচ ফর্মেজ যেটা এটা, এবং লাস্ট হচ্ছে এটা। এখন প্রথমে উনি কি বলছেন, আমি ছবিটা দেখে পুরোটাকে এক্সপ্লেন করে দিচ্ছি, দেখো। প্রথমে কি হয়েছেন, প্রথমে উনি বলছেন যে আপলিফট হবে। এটা কি প্রাইমার আর্ম ছিল এখানে, তার মানে বেস লেভেলের কাছাকাছি জায়গায় ছিল। এটার উত্থান হবে, এবং উত্থান হবে প্রথম পর্যায়ে কি হবে, উত্থান হবে। উনি প্রসেস হিসেবে কাকে নিয়েছেন, প্রসেস হিসেবে উনি নদীকে নিয়েছেন, মনে রাখবেন। উনি প্রসেস হিসেবে কাকে নিয়েছেন, নদীকে নিয়েছেন। কিন্তু বৈশিষ্ট্যগুলো কিন্তু সব একই বলেছেন, যে ভি আকৃতির গিরিপথ, কারণ ওই ওই সমস্ত বৈশিষ্ট্যই তো সব জায়গাতে দেখা যায়, ওগুলো তো আর চেঞ্জ হয় না। পার্বত্য অঞ্চলে নদী তো নিম্নক্ষয়ই বেশি করে, পার্শ্বক্ষয় তো আর বেশি করে না। সমভূমি অঞ্চলে যখন চলে যাবে তখন পার্শ্বক্ষয় বেশি করবে। এই জিনিসগুলোকে উনি ঠিক রেখেছেন, কিন্তু নদীর ক্ষয়টাকে উনি দেখিয়েছেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু উনি ডেভিসেটটাকে আরো আমরা বলতে পারি যে মডিফাই ছাড়া আর কিছু নেই, ঠিক আছে? উনি বলেছেন ঠিক আছে, কিন্তু ডেভিসেটটাকে কি উনি মডিফাই করেছেন, আর একটু ভালো করে মডিফাই করে দিয়েছেন, এটাই আর। তাহলে প্রথম পর্যায়ে আমরা কি দেখতে পাবো, এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি, দেখো বৈশিষ্ট্যগুলো আমি বলে বলে যাচ্ছি। প্রথম পর্যায়ে না স্যার, প্রথম পর্যায়ে আমরা দেখতে পাবো যে এখানে কি হবে, এখানে প্রাথমিক পর্যায়ে ভূমিরূপটা আস্তে আস্তে উত্থিত হবে। এই যে এই কার্ভটা যেটা দেখানো হয়েছে, একটু দাঁড়াও, কালি যদি আছে আমি মার্ক করে দিচ্ছি। এই কার্ভটা যেটা দেখানো হয়েছে, এই যে এই কার্ভটা যেটা আমি লাল লাইনটা দিয়ে করছি, ঠিক আছে, রেড, এটা হচ্ছে আপলিফটমেন্ট কার্ভ। এটা হচ্ছে ভূমির উত্থানকে এখানে দেখানো হয়েছে, ঠিক আছে? প্রথম পর্যায় হচ্ছে আউস্ট্রিজেন্ডি এন্টুইকলাম। কি পর্যায়, এই যে প্রথম পর্যায়ে যেটা আউস্ট্রিজেন্ডি এন্টুইকলাম, যে প্রথম, সেই পর্যায়ে প্রথম পর্যায়। এই যে ছবিটাতে দেখতে পাচ্ছ তোমরা, এই যে ও থেকে তোমার হচ্ছে কি এই পর্যন্ত, এই যে লাইনটা ডট ডট দিয়ে টানা আছে, এই লাইনটা পর্যন্ত হচ্ছে প্রথম পর্যায়। এই পর্যায়ে আমরা কি পাচ্ছি বৈশিষ্ট্য, না এই পর্যায়ে কি হবে, ভূমির উত্থান। কি বলেছেন উনি, যে উত্থানও হবে আবার ক্ষয়ও হবে, কিন্তু ক্ষয় এবং উত্থানের হারটা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম হবে। প্রথম পর্যায়ের ক্ষেত্রে উনি বলছেন যে এই পর্যায়ে যখন উত্থান হবে, উত্থান হার প্রথমের দিকে কি হবে, প্রথমের দিকে কম হবে। পরের দিকে কি হবে, পরের দিকে দেখো এই পর্যায়ে আস্তে 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 বাড়ছে, পরের দিকে আবার বাড়ছে। এই পর্যন্ত যদি আমরা দেখি, মানে তোমার হচ্ছে গিয়ে মাঝের যে গ্লিস ফর্মের যে তোমার হচ্ছে গিয়ে এন্টুইকলাংটা আছে, সেই এন্টুইকলাং এর লাস্ট পর্যন্ত কিন্তু ভূমির উত্থান হয়েছে। এমনটা নয় যে প্রথম পর্যায়ে উত্থান থেমে গেছে, উত্থান একবারে তোমার গ্লিস ফর্মে যে এন্টুইকলাং পর্যন্ত আছে। পরিণত পর্যায়ের, যেটা পরিণত পর্যায়ে বলি, তার আগে পর্যন্ত আছে, মানে যেখানে শেষ হচ্ছে তার আগে পর্যন্ত আছে। তার মানে উত্থান কিন্তু হবে, উত্থান একবারে তোমার মধ্য যে এন্ট্রিক্লাং আছে, সেই মধ্য এন্ট্রিক্লাং পর্যন্ত হবে। প্রথম পর্যায়ে আস্তে আস্তে উত্থান হবে, এবং ক্ষয়ও আস্তে আস্তে হবে, ঠিক আছে? যেহেতু ক্ষয় আস্তে আস্তে হচ্ছে, উত্থান হচ্ছে, সেখানে ভূমিটার উচ্চতা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এবং যেহেতু এখানে স্লোপটা বেশি হচ্ছে, যেহেতু স্লোপ বেশি হচ্ছে, সেই জলের কি হবে, কাইনেটিক এনার্জি, তাই জন্য স্লোপের জন্য কাইনেটিক এনার্জি বেশি হবে, মানে গতিশক্তি বেশি হবে। জল যেহেতু গতিশক্তি বেশি হবে, তাই জন্য কি হবে, এখানে ভ্যালি ডিপনিং করবে। ভ্যালিকে মানে গভীর, উপত্যকাকে গভীর ভাবে উঠতে থাকবে। এবং এর ফলে কি হবে, উনি বলছেন এর ফলে উপত্যকার দুই সাইডে উত্তল ঢাল বা কনভেক্স স্লোপের সৃষ্টি হবে, কনভেক্স বা উত্তল ঢালের সৃষ্টি হবে। এবং যদি ভূমিরূপ গম্বুজ আকৃতির হয়, তাহলে পিডমেন্ট রেপেনের সৃষ্টি হবে। তাহলে দেখো এখানে আসতে পারে যে পিডমেন্ট রেপেন কোন পর্যায়ে সৃষ্টি হয়। তাহলে পিডমেন্ট রেপেন জিনিসটা দেখো কি, ঠিক আছে? পিডমেন্ট রেপেন কি না, উনি কি বলছেন পিগমেন্ট ট্রিটমেন্টের ধারণা দিতে গিয়ে, উনি বলছেন যে কোথাও কোনো যদি আপনার গম্বুজ থাকে, গম্বুজ কিরকম হয়, ঘন্টার মতো, তাহলে যদি কোনো গম্বুজ, উনি তো গম্বুজ ভূমিরূপের কথা বলেছেন, তাহলে বলেছেন যদি গম্বুজ ভূমিরূপ যদি এরকম থাকে, এটা গম্বুজের মতো হলো দেখতে আমার। এই যে গম্বুজ যে ভূমিরূপটার আছে, গম্বুজ ভূমিরূপটার কি হবে, না গম্বুজ ভূমিরূপটার উপত্যকার যে ঢাল, তার মানে এই দিকের যে ঢাল, এই দিকের যে ঢাল, উনি কি বলছেন যে উত্তল প্রকৃতির হবে।
কেন উত্তল প্রকৃতির হবে? নদীর ক্ষয় করবে, নদীর নিম্ন ক্ষয়ের সাথে আবহবিকারগ্রস্ত পদার্থগুলো, উনি বলেছেন আবহবিকারের সাথে ক্ষয়ের একটা সম্পর্ক আছে। তাহলে আবহবিকারগ্রস্ত পদার্থগুলো এখানে জমা হবে এবং জমা হয়ে যখন সরে সরে আসবে একটি কি উত্তল ঢালের সৃষ্টি হবে। এইভাবে উত্তল ঢাল, সরি এটা এইভাবে হবে না, এটা উত্তল ঢালের সৃষ্টি হবে। হ্যাঁ, গম্বুজেতে এইভাবে উত্তল ঢালের সৃষ্টি হবে, কারণ আবহবিকারগ্রস্ত পদার্থগুলো এইভাবে আস্তে আস্তে স্লোপ বরাবর নিচের দিকে নামবে। তাহলে যখন এই নামবে কিভাবে নামবে? এইভাবে নামবে নিচের দিকে, ঢাল বরাবর, গম্বুজ তো আছেই, ঢাল বরাবর এইভাবে নামে, তার মানে উত্তল ঢালের সৃষ্টি হবে। তাহলে এখানে উত্তল ঢালের সৃষ্টি হলো, এইভাবে উত্তল ঢালের সৃষ্টি হলো। ঠিক আছে, উত্তল ঢালের সৃষ্টি হলো এইভাবে। পিডমেন্ট ট্রেপেন, ট্রেপেন মানে অ্যাকচুয়ালি কিছুই না, পিডমেন্ট মানে পর্বতের পাদদেশ, ট্রেপেন মানে হচ্ছে স্টেপ, আর কিছুই নাই। তাহলে ট্রেপেন মানে স্টেপ, মানে তার স্টেপ যুক্ত ঢাল যখন হবে, মানে মানে তোমার হচ্ছে ধাপ যুক্ত ঢাল যখন সৃষ্টি হবে তখন সেটাকে পিডমেন্ট ট্রেপেন বলা হয়। তাহলে পরবর্তী পর্যায়ে কি হবে? এই যে স্লোপ সৃষ্টি হলো কনভেক্স, পরবর্তী পর্যায়ে মানে উপত্যকার যে নিম্নাংশগুলো থাকবে এই নিম্নাংশগুলো কি হবে? এখানে কি হবে? এখানে তোমার হচ্ছে গিয়ে আবার কি আবহবিকার পদার্থগুলো আবার ক্ষয় করবে। ঠিক আছে, খাড়া ঢালগুলো আবার ক্ষয় করবে। ক্ষয় হতে হতে কি হবে? ক্ষয় হতে হতে এখানে আলটিমেট একটা ধাপের সৃষ্টি হবে। পরবর্তী পর্যায়ে উপত্যকার যে নিম্নাংশগুলো আছে, মানে নিচের যে অংশগুলো আছে, এটাতে খাড়া ঢাল আছে, এই খাড়া ঢালটা আস্তে 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 ক্ষয় হবে বা ডিপোজিশন হবে। এবং কি হবে? এই পদার্থগুলো যত উপরে নিচের দিকে নেমে আসবে এবং এই ঢালটা যত আস্তে আস্তে সরবে, এই ঢালটা আস্তে আস্তে সরবে, গম্বুজটা কি হবে? আস্তে আস্তে সরবে, এইভাবে আস্তে আস্তে সরবে, এইভাবে আস্তে আস্তে সরবে। কিন্তু এখানে যে ডিপোজিশন গুলো আস্তে 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 এইভাবে জমা হবে, এবার আস্তে আস্তে ডিপোজিশন গুলো জমা হবে এবং জমা হয়ে কি হবে? ধরো ঢালটা এইভাবে সরে আসছে, এই তো আমার গম্বুজ আছে, এই আমার গম্বুজের স্লোপ আছে, তাই তো? এই গম্বুজটা ধরো এখানে ডিপোজিশন হলো, এইভাবে ডিপোজিশন হলো, হয়েছে তো? এইভাবে আবহবিকারগ্রস্ত পদার্থ ডিপোজিশন হবে। এই ঢালটা, এই যে ঢালটা, এই ঢালটাও তো আস্তে আস্তে সরে সরে আসবে, এদিকে সরে সরে আসবে, ক্ষয় হচ্ছে, এই ঢালটাও আস্তে সরে সরে আসবে, এখানে সরে সরে আসবে। কিন্তু নিচে কি হবে? একটা স্লোপের বা ধাপের সৃষ্টি হচ্ছে সঞ্চয়ের ফলে, ধাপের সৃষ্টি হচ্ছে সঞ্চয়ের ফলে। তার মানে আমরা বলতে পারি এই স্লোপটা যখন আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে, প্যারালাল রিট্রিট হচ্ছে, মানে পশ্চাৎ অপসারণ হচ্ছে ঢালের। কিসের? ঢালের যখন পশ্চাৎ অপসারণ হচ্ছে, সেই অপসারণের ফলে এই উপত্যকার একবারে পাদদেশে কি হচ্ছে? সঞ্চয় হচ্ছে, আবহবিকারগ্রস্ত পদার্থগুলো সঞ্চয়, তার ফলে একটা এইভাবে ধাপ হচ্ছে এবং এইভাবে হচ্ছে ধাপটা। ঠিক আছে, ধাপ সৃষ্টি হচ্ছে। এই ধাপটাকে উনি কি বলেছেন? পিডমেন্ট ট্রেপেন বলছেন। তাহলে পিডমেন্ট ট্রেপেন কোথায় দেখা যাচ্ছে? না স্যার বলবে আউস্ট্রিজেন্ডি যে এন্টুইকলাং, সেই আউস্ট্রিজেন্ডি এন্টুইকলাং এ তোমার হচ্ছে গিয়ে পিগমেন্ট ট্রেপেন দেখা যাচ্ছে। তাহলে পিগমেন্ট ট্রেপেন কি? পিগমেন্ট ট্রেপেন বলতে কিছুই না, ঢালের যে পশ্চাৎপসরণ, ঢালগুলো যখন আস্তে আস্তে পিছনের দিকে চলে যাচ্ছে, তার ফলে এখানে মাঝে কোথাও একটা ব্রেক হচ্ছে বা ডিপোজিশন হচ্ছে, সেই ব্রেক এবং ডিপোজিশনের ফলে সেখানে একটা সিঁড়ির ধাপের মতো সৃষ্টি হচ্ছে, সেটাকেই বলা হচ্ছে তোমার হচ্ছে গিয়ে পিগমেন্ট ট্রেপেন। এটা হলো ট্রেপেনের কনসেপ্ট, মানে পিগমেন্ট ট্রেপেনের কনসেপ্টটা যেটা পেঙ্ক দিয়েছিলেন, তাহলে কি এখানে কোশ্চেন আসতে পারে যে পিগমেন্ট ট্রেপেনের ধারণা বা কনসেপ্ট কে দিয়েছিলেন? তখন তোমরা বলবে যে স্যার দিয়েছিলেন হচ্ছে ওয়ালদার পেঙ্ক। ঠিক আছে, পেঙ্ক এটা দিয়েছিলেন। এরপরে আমরা যেটা আসবো সেটা যেটা পড়ছিলাম, যে প্রথম যে পর্যায়টা আছে সেই পর্যায়টা কি হচ্ছে না, প্রথম পর্যায়ে যখন আপলিফটমেন্ট হচ্ছে তার সাথে ক্ষয়ও চলছে, কিন্তু যেহেতু আপলিফটমেন্টের ক্ষয়ের থেকে আপলিফটমেন্ট বেশি হচ্ছে, সেই জন্য ভূমির উচ্চতাটা বাড়ছে। এবং এই পর্যায়ে মনে রাখবে কি হচ্ছে, এই পর্যায়ে ম্যাক্সিমাম যে তোমার হচ্ছে গিয়ে হাইট, সেই হাইট কিন্তু গেইন করতে পারছে না, পরেরটাতে যখন ঢুকছে তখন কিন্তু ম্যাক্সিমাম হাইট কিন্তু গেইন করছে। ঠিক আছে, তাহলে এই বৈশিষ্ট্যগুলো হলো প্রথমে অক্সিজেন যে এন্ট্রিকুলাম আছে তার বৈশিষ্ট্য। এবার পরেরটাতে আমরা আসবো। দেখো পরেরটাতে যদি আমরা দেখি তাহলে আমরা দেখবো যে এ বি সি, দেখো লেখা আছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এ বি সি। তার মানে পরে যেটা আছে গ্লিস ফর্মিজ এন্ট্রিকুলাম। গ্লিস ফর্মিজ যে এন্ট্রিকুলাম, সেই এন্ট্রিকুলামকে পেঙ্ক আবার কি তিনটে ভাগে ভাগ করেছেন, ফেজ এ, ফেজ বি, ফেজ সি। উনি আবার দেখো উনি দেখো আবার এখানে ফেজ কথাটা ইউজ করছেন আর কি। তাহলে ফেজ এ তে কিছু বৈশিষ্ট্য আছে, কিসের উপর ভিত্তি করে? আচ্ছা, এখানে মনে রাখবে এটাকে বলা হয় ক্রমবর্ধমান। অনেক সময় এগুলো পরীক্ষাতে দিয়ে দেয় যে ক্রমবর্ধমান উত্থান হার, উত্থান হার। দু নম্বরটাকে বলা হয়, দু নম্বরটাকে বলা হয় সম উত্থান হার, সম উত্থান হার। তিন নম্বরটাকে বলা হয় ক্ষীয়মান উত্থান, তার মানে আর উত্থান হয় না, উত্থানটা কমে যায়, ক্ষীয়মান উত্থান, এগুলো বাংলাতে বলছে। হয়েছে, এগুলো মনে রাখবে।
অনেক সময় দিয়ে দিলে যে ক্রমবর্ধমান উত্থান কোন পর্যায়ে হয়, তাহলে আউস্ট্রিজেন্ডে এনটুইকলাঙ্গে হয়। গ্লিস গ্লিস ফর্মির যে এনটুইকলাং আছে সেই পর্যায়ে সম উত্থান হার হয়। আবার আউস্ট্রিজেন্ডিয়ান যে টুইকলাং আছে সেই এনটুইকলাঙ্গে কি হচ্ছে, ক্ষীয়মান উত্থান মানে আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে আমরা আসবো এই গ্লিস মরফিস, তাহলে উনি গ্লিস মরফিসে কি বলছেন যদি আমরা এখানে লিখি। আচ্ছা এই ছবিটা থাক, ছবিটা তাহলে ব্যাখ্যা করতে আমাদের সুবিধা হবে। ঠিক আছে, তাহলে গ্লিস ফর্মে যে আমরা যদি লিখি এন্ট্রিকলাং, কি কি বৈশিষ্ট্য পাবো? না, উনি কি বলছেন, উনি বলছেন যে এটাকে আমরা তিনটে ভাগে ভাগ করছি। উনি তিনটে ভাগে ভাগ করছেন কি, মনে রাখবে, ফেজ, ফেজ এ, ফেজ বি, আর হচ্ছে ফেজ সি। তাহলে আমরা এ বি সি করে পড়ি। দেখো এখানেও এ বলা আছে, এ বলা আছে এই পর্যন্ত, এই পর্যন্ত ফেজ এ। ফেজ বি হচ্ছে এই পর্যন্ত। ঠিক আছে, আমি লাল কালিতে একটু মার্ক করে দিলাম। তাহলে ফেজ এ তে কি বলছেন, ফেজ যে এ, ফেজ এ তে দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে আপলিফটমেন্ট যে কার্ভটা, সেই কার্ভটা কিন্তু এখনো পর্যন্ত অ্যাক্টিভ আছে। তার মানে এখানে কিন্তু ভূমির উত্থান হচ্ছে। তাহলে এখানে ভূমির উত্থান হচ্ছে। ফেজ এর বৈশিষ্ট্য কি, ভূমির উত্থান হচ্ছে। ভূমির উত্থান এখনো বেশি হচ্ছে, ভূমির উত্থান বেশি হচ্ছে। কিন্তু ক্ষয় কি হচ্ছে, ক্ষয় আমি শর্ট শর্ট লিখছি, ক্ষয় কম হচ্ছে, প্রথম বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য কি না, এই পর্যায়েই সর্বোচ্চ। দেখো এই বাঁকটা যদি আমরা দেখি, যেটা গ্রন্থিবিন্দু যদি আমরা বলি বাঁকের, মানে এই লাইনটার বাঁক, তাহলে বাঁকটা সব থেকে বেশি এইখানটাতে আছে, পয়েন্টটা। তার মানে এই পর্যায়ে, মানে ফেজ এ তেই ভূমির উচ্চতা সব থেকে বেশি থাকছে। তাহলে আমরা বলতে পারি ভূমির উচ্চতা বেশি থাকছে। হয়েছে। 3 নম্বর আমরা কি বলতে পারি, যে আপেক্ষিক উচ্চতা মানে রিলেটিভ রিলিফ। তাহলে আপেক্ষিক উচ্চতা যেহেতু ক্ষয় বেশি হচ্ছে, নিম্ন ক্ষয় কম হচ্ছে, তাহলে রিলেটিভ রিলিফ কি হচ্ছে, রিলেটিভ রিলিফ হচ্ছে মোটামুটি সব জায়গায় সমান থাকছে। এই তিনটে মনে রাখলেই হবে, বেশি কিছু মনে দরকার নেই। রিলেটিভ রিলিফ এই পর্যায়টাই মোটামুটি সব জায়গায় সমান থাকছে। ফেজ এ, তাহলে ফেজ এ আমরা পেলাম এটা। এখানে হচ্ছে গিয়ে সর্বোচ্চ আমরা উচ্চতা পাচ্ছি ভূমিরূপটার, আর ক্ষয় কম থাকছে, উচ্চতা বেশি থাকছে। ফেজ বি তে আমরা কি পাবো, ফেজ বি তে আমরা কি পাবো, না স্যার, ফেজ বি তে আমরা যেটা পাবো সেটা হচ্ছে গিয়ে ভূমির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, ভূমির উচ্চতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং ক্ষয়ও বৃদ্ধি পাচ্ছে। এটা মজার ব্যাপার। এই সময় কি হচ্ছে, এটাতে কি হচ্ছিল, ক্ষয় কম হচ্ছিল, এখানে উচ্চতাও বৃদ্ধি পাচ্ছে, উচ্চতা বৃদ্ধি প্লাস তার সাথে কি হচ্ছে, তার সাথে ক্ষয়টাও বৃদ্ধি, ক্ষয় বৃদ্ধি, ক্ষয় বৃদ্ধি পাচ্ছে, ক্ষয় বৃদ্ধি পাচ্ছে। তাহলে উচ্চতা আর ক্ষয় যদি দুটো হারে বৃদ্ধি পায়, তাহলে এখানে যে উচ্চতাটা, উচ্চতা সমান থাকবে, রিলেটিভ রিলিফও সমান থাকবে, উচ্চতা সমান থাকবে, রিলেটিভ রিলিফও সমান থাকবে, সমান থাকবে। রিলেটিভ আর আর মানে রিলেটিভ রিলিফ, ঠিক আছে। রিলেটিভ রিলিফ মানে আপেক্ষিক উচ্চতা। তার মানে উচ্চ স্থান এবং নিম্ন স্থানের মধ্যে যে পার্থক্য সেটাকে আপেক্ষিক উচ্চতা বলা হয়। ঠিক আছে, তার মানে খুব একটা উচ্চতার পরিবর্তন হয় না ফেজ বিটাতে। ফেজ সিটা খুব কিন্তু ইম্পর্টেন্ট। ফেজ সিতে আমরা কি পাবো, ফেজ সিতে একবারে ক্লোজ। দেখো ফেজ সিটা এখানে, এখানে আমি লাল পেনে ডট টেনে দিয়েছি, কিন্তু এখানে আমি বন্ধ করে দিয়েছি, এই পর্যন্ত এসে থেমে গেছে। এই কার্ভটা যেটা দেখছো এটা হচ্ছে কি এই পর্যন্ত এসে থেমে গেছে, এরপরে কিন্তু নেই। তার মানে এখানে পুরোপুরি টোটালি যে ভূমির উত্থান, সেই ভূমির উত্থানটা বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে বলবো যে ভূমির উত্থান বন্ধ হয়ে যাচ্ছে। কি বলবো ফেজ সিতে, ফেজ সিতে আছে এগুলো এইভাবে লিখো, ফেজ সিতে লিখবো যে উচ্চতা বৃদ্ধি বন্ধ বা আপলিফটমেন্ট বন্ধ, উচ্চতা বৃদ্ধি আর হয় না, বৃদ্ধি হয় না। শুধু কি হবে, শুধু এখানে ক্ষয়, প্রচন্ড হারে ক্ষয় হতে থাকবে। ঠিক আছে, যেহেতু প্রচন্ড হারে ক্ষয় হতে থাকবে, সেই জন্য কি হবে, সেই জন্য মনে রাখবে এখানে আপেক্ষিক যে উচ্চতা, সেই আপেক্ষিক উচ্চতাও কিন্তু এখানে রিলেটিভ রিলিফটাও বাড়তে থাকবে, মানে নিচের দিকে ক্ষয় বাড়বে। ঠিক আছে, নিচের দিকে ক্ষয় বাড়লে কি হবে, উঁচু জায়গা এবং নিচু জায়গার মধ্যে পার্থক্যটা, ডিফারেন্সটা তৈরি হবে। তাহলে রিলেটিভ রিলিফটা কিন্তু এই পর্যায়ে বেশি হয়ে যাবে। তার সাথে মনে রাখবে যেহেতু ক্ষয় চারিদিকে বাড়ছে, উত্থান আর হচ্ছে না, ভূমির উচ্চতা এইবারে হ্রাস পেতে থাকবে, ভূমির উচ্চতা হ্রাস পেতে থাকবে, পেতে
হয়েছে? তাহলে প্রথমে আমরা ফেজ ওয়ানে কি পেলাম, ফেজ এ তে ওয়ান নয়, ফেজ এ তে আমরা কি পেলাম না ভূমির উত্থান হবে, ক্ষয় কম হবে। ফেজ বি তে পেলাম উচ্চতা বৃদ্ধি হবে, ক্ষয় বৃদ্ধি পাবে, ক্ষয় বৃদ্ধি পাচ্ছে। 3 নম্বরে পেলাম উচ্চতা বৃদ্ধি আর হচ্ছে না, তার সাথে কি হবে, তার সাথে ক্ষয়টা প্রচুর পরিমাণে ক্ষয়টা বৃদ্ধি পাবে। ঠিক আছে, ক্ষয় বৃদ্ধি হবে। হয়েছে, ব্যাস এটা গেল গ্লিচ ফর্মির যে ইয়েটা আছে, গ্লিচ ফর্মির যে এন্ট্রিক্লাং, সেই এন্ট্রিক্লাং এর বৈশিষ্ট্য। এরপরে কি আছে দেখো, এরপরে আছে 3 নাম্বার যে উনি ডেভেলপমেন্টের কথা বলেছেন, সেই 3 নাম্বারে। ঠিক আছে, এটা 2 নাম্বার গেল। 3 নাম্বারে কি আছে, আবস্টিজেন্ডি, সরি TEN হবে, আই হবে, আইস্টিজেন্ডি। স্পেলিং গুলো এত ভুল হয়, এটা দেখি, ABSTEN, হ্যাঁ ঠিক আছে, এন্ট্রিক্লাম। এই পর্যায়ে আমরা কি পাবো, অক্সিজেন ডি ইন্টিগ্রাল পাবো। তখন ছবিটা যদি আমরা আরেকবার দেখি, এখানে পর্যালোচনা ভালো করে ছবিটা দেখি, তাহলে এই পর্যায় পর্যন্ত সি, তাহলে ABC, ফেজ এ, ফেজ বি, ফেজ সি, এটা কার, 2 নাম্বার যে আমার পর্যায়টা ছিল, সেই 2 নাম্বার, এটা ইংলিশ ফর্মের যে এন্টিগ্রাল, সেই এন্টিগ্রাল। এইখান থেকে এই পর্যন্ত যে ছবিটা দেখছো, এখান থেকে এই পর্যন্ত যে ছবিটা দেখছো, সেই ছবিটা হচ্ছে অক্সিজেন এন্টিগ্রাল। তার মানে নদী যে কাজগুলো করছে, সেই নদী আবার পার্শ্বক্ষয় বৃদ্ধি পাবে, পার্শ্বক্ষয় বৃদ্ধি পাবে, তার সাথে কি হবে, তার সাথে বিভিন্ন আবহবিকারগ্রস্ত পদার্থ গুলো আস্তে 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 বৃদ্ধি পেতে থাকবে, এবং সেগুলো আস্তে আস্তে মুভ করতে থাকবে। ঠিক আছে, তাহলে এই পর্যায়ের বৈশিষ্ট্যগুলো একটু মাথায় রাখবে কি কি হচ্ছে। তাহলে আমি প্রথম থেকে বলে দিচ্ছি এখানে কি হচ্ছে। যদি টোটাল এন্টায়ার যদি আমি দেখি, এটা হচ্ছে সব থেকে একটা বড় পর্যায়। এই পর্যায়ে উচ্চতা বলো, আপেক্ষিক উচ্চতা বলো, খুব দ্রুত হারে কমতে থাকবে, কারণ এখানে ক্ষয় প্রক্রিয়াটা খুব দ্রুত হারে চলতে থাকবে। ঠিক আছে, 2 নাম্বার হচ্ছে কি, মনে রাখবে এখানে অবতল ঢাল। তাহলে পরীক্ষাতে কোশ্চেন আসতে পারে যে অবতল ঢাল কোথায় সৃষ্টি হয়, পেঙ্কের মতে অবতল ঢালের সৃষ্টি হয় একবারে লাস্টে গিয়ে, সবারই অবতল ঢালেরই সৃষ্টি হচ্ছে। কিন্তু অবতল ঢালের একবারে পিডমন্ট এরিয়া গুলো, এই যে এখানে দেখো, এই একটা পিডমন্ট আছে বা পর্বতের পাদদেশ আছে, পর্বতের পাদদেশের অংশটাকে বলছে গ্র্যাভিটি স্লোপ। কি বলছে, গ্র্যাভিটি স্লোপ বা বস্ট্রিং বলা হয়। কি বলছে, বস্ট্রিং। ঠিক তার নিচে, ঠিক তার নিচের অংশটাকে বলে ওয়াশ স্লোপ। ওখানে ওয়াশ স্লোপ কেন বলা হয় না, ওয়াশ স্লোপ বলা হয় এখান থেকে জলধারার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার দ্বারা বিভিন্ন আবহবিকারগ্রস্ত পদার্থগুলো এখানে এসে জমা হয়, জমা হয় একটা সরু একটা তোমার মৃদু ঢালযুক্ত অঞ্চলের সৃষ্টি হয়। এটাকে ওয়াশ স্লোপ বলা হয়, বা এটাকে হ্যালডেন হাং বলে। উনি কি বলেছেন, উনি বলেছেন হ্যালডেন হাং। কি বলছেন, হ্যালডেন হাং। এই হ্যালডেন হাং গুলো বিভিন্ন দিক থেকে যখন হ্যালডেন হাং গুলো যখন মিলে, তখন পুরো অঞ্চলটা একটা সমপ্রায় ভূমিতে বা এন্ড রাম্পের পরিণত হয়। উনি লাস্টে কি বলেছেন, এন্ড রাম্প। এই যে এন্ড রাম্প, সমগ্র অঞ্চলটা এন্ড রাম্প। এন্ড রাম্প কিসের মিলিত হচ্ছে, ওয়াশ স্লোপ গুলো, গ্র্যাভিটি স্লোপ নয় কিন্তু, ওয়াশ স্লোপ গুলো চারিদিক থেকে এসে মিলিত হয়ে এন্ড রাম্প, মানে হচ্ছে ডেভিস যেটাকে পেনিপ্লেন বলেছিলেন, উনি কি বলছেন, উনি এইটাকে বলছেন এন্ড রাম্পের সৃষ্টি এই পর্যায়ে হয়। তাহলে এই পর্যায়ের মেন মেন যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো কি আমরা দেখতে পাবো না, এই পর্যায়ে আমরা পাবো যে উচ্চতা কম হতে থাকে। উচ্চতা তো অ্যাকচুয়ালি আগের থেকেই কমে গেছে। উচ্চতার সাথে কি, উচ্চতা, রিলেটিভ রিলিফ, এগুলো খুবই দ্রুত হারে কমতে থাকে, খুবই দ্রুত হারে কমে। 2 নাম্বার কি, অবতল ঢালের সৃষ্টি হয়, অবতল ঢাল। 3 নাম্বার কি, 3 নাম্বার গ্র্যাভিটি স্লোপ, গ্র্যাভিটি স্লোপ। তার মানে গ্র্যাভিটি স্লোপ মানে হচ্ছে এই যে পর্বত, এই পর্বতের এই অংশটাকে বলছে গ্র্যাভিটি, যার মধ্যে এখনো মাধ্যাকর্ষণ শক্তি কাজ করছে। তাই জন্য ওটাকে উনি নাম দিয়েছেন গ্র্যাভিটি স্লোপ। কেন গ্র্যাভিটি স্লোপ বলা হয়েছে, তার মানে এখনো মাধ্যাকর্ষণ শক্তি এর মধ্যে অ্যাক্টিভ আছে, সক্রিয় আছে, তাই জন্য এটাকে গ্র্যাভিটি স্লোপ বলা হয়। এখানে কি হয়েছে, এই গ্র্যাভিটি স্লোপ বরাবর কি হয়েছে, গ্র্যাভিটি স্লোপ বরাবরও কিছু অবক্ষেপ আমরা দেখতে পাই। এটাকে বলা হয় পর্বতের পাদদেশের ঊর্ধ্বাংশের ঢাল, উপরের দিকে। এটাকে আমরা যদি টোটাল পর্বত ধরে নিই বা তোমার ভূমিরূপটা ধরে নিই, তার ঊর্ধ্বাংশের ঢালটাকে বলা হয় গ্র্যাভিটি। এটাকে জার্মান ভাষায় গ্র্যাভিটি স্লোপ, জার্মান ভাষায় এটাকে কি বলা হয়, বস্ট্রিং বলা হয়, BOSCHUNGEN, বস্ট্রিং। তাহলে পরীক্ষাতে এটাও কিন্তু আসতে পারে, বস্ট্রিং কি, বস্ট্রিং হচ্ছে গ্র্যাভিটি স্লোপ।
এবং এখান দিয়ে কিছু জলস্রোত আবার সেই সমস্ত পদার্থগুলোকে যদি এই জায়গাতে সঞ্চিত করে বা সঞ্চয় করে, তখন একটা মৃদু ঢালযুক্ত অঞ্চল সৃষ্টি হয়। এটাকে বলা হয় ওয়াশ স্লোপ। কি স্লোপ? ওয়াশ স্লোপ। ওয়াশ স্লোপ। ঠিক আছে? ওয়াশ স্লোপটাকে উনি কি বলছেন? হ্যালডেন হান। কি বলছেন? হ্যালডেন হ্যাং। এই হ্যালডেন হাং, বিভিন্ন দিক থেকে হ্যালডেন হাং, এদিক থেকে একটা হ্যালডেন হাং আসলো, এদিক থেকে একটা হ্যালডেন হাং আসলো, এইভাবে মিশে উনি কি বলছেন? উনি বলছেন একটা অবতল আকৃতির অঞ্চলের সৃষ্টি হয়। সেটাকে উনি কি নাম দিয়েছেন? এন্ডরাম। এন্ডরাম। RUMF। এন্ডরাম। যেমন ডেভিসের পেনিপ্লেন যা, ওনার এন্ডরাম একই জিনিস। হয়েছে? এবং উনি কি বলছেন? উনি বলছেন যে তোমরা যদি ছবিটা দেখো তাহলে কিছু আমরা এখানে ছোট ছোট টিলা দেখতে পাবো। এখানে একটা টিলা দেখতে পাচ্ছি, এখানে টিলা দেখতে পাচ্ছি। উনি এই টিলাগুলোকে কি নাম দিচ্ছেন? উনি এই টিলাগুলোকে নাম দিচ্ছেন ইনসেলবার্জ। কি নাম দিচ্ছেন? ইনসেলবার্জ। ওনাকে ডেভিসের বিপরীতে যেতে হবে, সুতরাং নামটাও কিন্তু উল্টো দিতে হবে। তাই জন্য উনি কি বলছেন? উনি এগুলোকে বলছেন ইনসেলবার্জ। ঠিক আছে? তাহলে এখানে তোমার ইম্পর্টেন্স হলো গ্র্যাভিটি স্লোপ, ওয়াশ স্লোপ, এন্ডরাম। ঠিক আছে? প্রাইমারাম, পিডমন্ট ট্র্যাপেন। ঠিক আছে? ব্যাস এটুকু করলেই তোমার হচ্ছে গিয়ে প্যানকেক কিন্তু শেষ। তাহলে এনরাম্পের আমরা কিছু কিছু যদি বৈশিষ্ট্য আমরা আমরা বলি, তাহলে আমরা কি বলবো? যে এনরাম্প হলো গিয়ে বিভিন্ন ওয়ার্সলোপ বা হেলদেন হাঙের হচ্ছে গিয়ে তোমার আহ মিলিত রূপ। এটি অবতল আকৃতির। ডেভিস যেটাকে পেনিপ্লেন বলেছিলেন, উনি এটাকে নাম দিয়েছেন এন্ডরাম্প। এই এন্ডরাম্পে আমরা কি দেখতে পাবো? এই এন্ডরাম্পে আমরা দেখতে পাবো কিছু কিছু হচ্ছে গিয়ে তোমার টিলাযুক্ত ভূমিরূপ, যেগুলো এখনো পর্যন্ত শক্ত শক্ত মানে শিলা দ্বারা গঠিত ভূমিরূপ, যেগুলো এখনো হচ্ছে গিয়ে বিরাজমান আছে। সেগুলোকে উনি নাম দিয়েছিলেন কি? সেগুলোকে ইনসেলবাজ উনি নাম দিয়েছিলেন। ঠিক আছে? এটা গেল হচ্ছে কি পেঙ্কের যে কনসেপ্ট, সেই পেঙ্কের কনসেপ্টের ইলাবোরেশন। ঠিক আছে? তোমাদের সিলেবাসে মোটামুটি ডেভিস এবং পেঙ্কে আছে, এবং দেখো এলসিকিং ও আছে, কিন্তু এলসিকিংটা তো ফার্দার ডিটেলসে নেই। যখন এলসিকিংটা আমি দু একটা জিনিস বলে দিচ্ছি এলসিকিং সম্বন্ধে। ঠিক আছে? অত ডিটেলসে নেই। যেটি হ্যাকটাও অত ডিটেলসে নেই, একবার জাস্ট রিডিং পড়ে নেবে। ঠিক আছে? অনার্স বা পিজিতে দিতে গেলে একবার জাস্ট রিডিং পড়বে। আর তোমাদের কোশ্চেন ডেভিস আর পেঙ্কের থেকেই পড়বে, এর বাইরে যাবেন। ঠিক আছে? ডেভিস এবং পেঙ্ক, অবশ্যই ডেভিস। যা যা বললাম এবং যা যাগুলো ছবিতে দেখালাম, সেগুলো কিন্তু সব ডিটেলস একবার পড়বে। পরীক্ষা কিন্তু এখনো বলছি যে পরীক্ষা হতে একটুখানি হয়তো লেট হতে পারে, যেহেতু সেপ্টেম্বরের ফার্স্ট উইক বলেছিল, সেটা হয়তো পিছবে, খানিকটা পিছবে। অত চাপের কিছু নেই। সুতরাং এখন ভালো করে পড়তে থাকো। ঠিক আছে? যেগুলো বললাম আমি, বিশেষ করে যেগুলো ইম্পর্ট্যান্ট, যে জায়গাগুলো থেকে কোশ্চেন আসতে পারে ফার্দার, যদি একটু ঘুরিয়ে দিল। ঠিক আছে? দেখো এগুলো ঘোরানোর কিছু নেই। তোমাকে যদি কোনো পর্যায়ের বৈশিষ্ট্য যদি জিজ্ঞাসা করে যে এই পর্যায়ের কি কি বৈশিষ্ট্য, সেটাকে কি ঘোরানো বলে বাবু? সেটাকে বাবু ঘোরানো বলে না। সেটা হচ্ছে তুমি ভেতর থেকে পড়েছো কিনা, ওই তত্ত্বটা, ওই থিওরিটা তুমি ভেতর থেকে পড়েছো কিনা। এখন আর সাল পড়বে না যে পেডিপ্লেনের ধারণা কে দিয়েছিল, পেনিপ্লেনের ধারণা কে দিয়েছিল। হ্যাঁ, ওগুলো দেবে, ওগুলো কমন। যারা পড়াশোনা করে না তাদের জন্য, বা আমি বিশাল কমন পেয়েছি তাদের জন্য এই কোশ্চেন গুলো দেবে। কিন্তু ওইগুলো চাকরি পেতে গেলে তোমাকে একটু ফার্দার অন্য লেভেলে কিন্তু পড়তে হবে, নাহলে কিন্তু চাকরি পাওয়া মুশকিল আছে। কারণ এখন সবাই কম্পিটিশন, এই বিষয়গুলো এখন সবাই জানে। পেডিপ্লেন, পেনিপ্লেন, এই ধারণাগুলো কে দিয়েছে, এনরাম্পের ধারণা কে দিয়েছে। তোমাকে জানতে হবে এনরাম্পের বৈশিষ্ট্য কি, তোমাকে জানতে হবে প্রাইমার আম্পের বৈশিষ্ট্য কি, তোমাকে জানতে হবে যে প্রাইমার আম্প যদি থেকে থাকে তাহলে প্রাইমার আম্পের কোনো কোনো পরিবর্তন হতে পারে কিনা, সেই জিনিসগুলো জানতে হবে। হ্যাঁ। এবারে পেঙ্কের সাথে তিনি পরবর্তী ক্ষেত্রে আরো সংযোজন যেমন করেছেন, যে ভূমির যদি উত্থান হয় তাহলে কিভাবে পুনর্জীবন লাভ হয়। ঠিক আছে? এগুলো আলাদা ব্যাপার। যখন পুনর্জীবন লাভ করবো আমরা নদীর, তখন এই জিনিসগুলো দেখবো। এটা হচ্ছে কি পেঙ্ক এবং ডেভিস সম্বন্ধে হচ্ছে কি তোমার এটা সামগ্রিক যে আলোচনা, সেই সামগ্রিক আলোচনা। ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ডেভিস ঠিক বলছে। ডেভিস পেঙ্ক আছে 9-10। ইভেন তোমার হচ্ছে 11-12ও সেইভাবে আসে না। 11-12ও হচ্ছে কি তোমার ওই ডেভিস পেঙ্ক থেকেই আসে, কারণ ডেভিস পেঙ্ক থেকে দিলেই তোমার হচ্ছে কি মানে অনেক ছেলে মেয়ে পারে না নাকি। সেইভাবে তো সেই গ্রাজুয়েশন লেভেলের পড়া হয়, তারপরে আর এইভাবে কনসেপচুয়াল সেইভাবে ঠিকঠাক ভাবে প্রপার ওয়েতে তো আমাদের পড়া হয় না। ওই জন্য আমরা পারি না জিনিসগুলো। টু দি পয়েন্ট করে পড়বে, টু দি পয়েন্ট করে পড়বে, তাহলে কিন্তু পারবে।
তাহলে এলসি কিংটা আমি একটু বলে দিচ্ছি অল্প একটুখানি, ঠিক আছে? পিগমেন্ট ট্রিপেনের ধারণাটা তোমরা বুঝতে পারলে জিনিসটা কি? আচ্ছা দেখো, এখানে একটা জিনিস দেয় যে কোনগুলো সাইক্লিক, তাই তো? কোনগুলো সাইক্লিক, কোনগুলো নন সাইক্লিক, ঠিক আছে? প্রথম প্রথম হ্যাঁ বললাম যে প্রথম স্টেজে পিডমন্ট ট্রিপেন্ট হবে। পিডমন্ট ট্রিপেন্টের গঠন প্রথম স্টেজেই শুরু হয়ে যাবে বললাম। ওটা লিখে রাখবে, ওটা কিন্তু নোটসে নেই। আমি তো বলেছি আমার নোটসের সাথে পড়ানোর কোনো মিল পাবে না তোমরা। এবার তোমরা যদি বলো যে স্যার যেগুলো পড়াচ্ছেন, যেগুলো আপনার কাছে আছে, সেগুলো আমি কিন্তু আগের ক্লাসেও পাঠিয়েছি, এবারে ক্লাসেও আজকে হয়তো পাঠানো হবে না, আমি কালকে পাঠাতে পারবো, ঠিক আছে? এগুলো পড়লেই তোমার একবারে যেভাবে করা হচ্ছে, যেভাবে আমাদের পড়া হচ্ছে, কিন্তু আমরা অনেকটা আগিয়ে আগিয়ে ভালোভাবে কিন্তু পড়ছি। এখন এখানে দু একটা জিনিস আরো জেনে রাখো, সেটা হচ্ছে গিয়ে যেমন যদি বলে চক্রাকার মডেল কে দিয়েছিলেন, ঠিক আছে? চক্রাকার মডেল কে দিয়েছিলেন? আছে তো সাইক্লিক। চক্রাকার মডেল দিয়েছিলেন ডেভিস কিং পেং। অচক্রাকারকে হ্যাক চোরলেস কুম। আবদ্ধকার ডেভিসেটটা শুধুমাত্র একমাত্র ডেভিসেটটাই আবদ্ধ, বাকি সব কিন্তু মুক্ত। পেঙ্কের মুক্ত, কিং এর মুক্ত, হ্যাকের মুক্ত, ঠিক আছে? এগুলো সব। এবার আসি আমরা হচ্ছে কি এলসি কিং। দেখো দুই একটা জিনিস এলসি কিং সম্বন্ধে বলবো, দিয়ে আমরা শেষ করব। আর কোথায় কোথায়, হ্যাঁ, সমীক্ষাগুলো কোথায় কোথায় করেছিল এখানে তোমাদেরকে বলা হয়নি। পেঙ্ক হচ্ছে কি তোমার জার্মানি, যেহেতু জার্মান, সেখানে আল্পস পর্বতমালা আছে, সেই আল্প পর্বতমালাতে কিন্তু উনি ওনার এই সমীক্ষাটা চালিয়েছিলেন। আর কেউ মেসেজ করেছো রিলেটিভ রিলিফ, আমি রিলেটিভ রিলিফ তপতি, রিলেটিভ রিলিফ হচ্ছে ধরো এটা এইখানটার হাইট হচ্ছে কি, ধরো এটাখানটার হাইট হচ্ছে 100 মিটার, 100 মিটার। আর সব থেকে নিম্নতম পয়েন্ট এই জায়গাটা, মানে এই অঞ্চলটা আমরা ধরে নিলাম যে এই যে আমি ছবিটা আঁকছি, এই অঞ্চলটার একেবারে নিম্নতম যে বিন্দু, মানে ওর নিচে আর যাওয়া যাবে না, এটা হচ্ছে কি তোমার ধরো 5 মিটার, হয়েছে? তাহলে আমরা আপেক্ষিক উচ্চতা কি করে পাবো? এই দুটোর মাইনাস করে দাও। তাহলে 100 - 5, তাহলে 95। 95 হচ্ছে রিলেটিভ রিলিফ। তার মানে এই অঞ্চলের এই অঞ্চলটার সাথে এই অঞ্চলটার পার্থক্য কত? 95। যাই হোক মিটার বা অন্য কিছু থাকবে যেটা, এটা হচ্ছে আপেক্ষিক উচ্চতা। ঠিক আছে, হাতটা এখানে পড়ে গেছে, আপেক্ষিক উচ্চতা। তার মানে আপেক্ষিক মানে কোন একটা অঞ্চলের যেটা হাইয়েস্ট পয়েন্ট আছে এবং কোন একটা অঞ্চলের ওই অঞ্চলটারই লোয়েস্ট পয়েন্টের মধ্যে যে পার্থক্য, এটাকেই বলা হয় আপেক্ষিক উচ্চতা। আর নর্মাল উচ্চতা কি? এইটা, এই 100 মিটার যেটা ধরা আছে, সেটা হচ্ছে কি ওই অঞ্চলটার উচ্চতা। এবার এখানেও হতে পারে অন্য উচ্চতা, একটা 80 মিটার হলো, এখানেও হতে পারে 70 মিটার হলো, ঠিক আছে? এখানেও হলো 60 মিটার হলো। এগুলো হচ্ছে বিভিন্ন স্থানের উচ্চতা। তাহলে আলটিমেট ম্যাক্সিমাম উচ্চতা ডেভিসের ক্ষেত্রে কোথায় থাকে? যৌবন পর্যায়তে থাকবে, ঠিক আছে? পেঙ্কের কোথায় থাকবে না? পেঙ্কের যে গ্লিস ফর্মির যে এন্ট্রিকুলাম আছে, সেই এন্ট্রিকুলামে থাকবে, ঠিক আছে? এগুলো মাথায় রাখবে। আরেকবার নদীগ্রাসটা বলে দিয়েছি, আর কিন্তু আমি বলবো না। নদীগ্রাস হচ্ছে কি ওই যৌবন পর্যায়ে দেবীশ, একবার বলেছেন যৌবন পর্যায়ে, একবার বলেছেন বার্ধক্য পর্যায়ে, একবার বলেছেন পরিণত পর্যায়ে, ঠিক আছে? একটু অপশন গুলো দেখে কিন্তু উত্তরগুলো করবে। কিন্তু আহ ডেভিসের হচ্ছে কি তোমার যদি ডেভিস মেনশন করে দেয়, তখন দেখবে কি কি অপশন গুলো দিচ্ছে। যদি কোনো মেনশন কিছু না করে, তখন চোখ কান মন বন্ধ করে তুমি যৌবন পর্যায়ে করে দেবে, তাহলে কিন্তু উত্তর ওইটাই নেবে, ঠিক আছে? যাই হোক, পরেরটাতে আমরা যাই। এর সমালোচনা আছে, কিন্তু সমালোচনাটা পেঙ্কের অতটা তোমাদের অত তোমার হচ্ছে গিয়ে গুরুত্ব নয় পেঙ্কেরটা, ঠিক আছে? দুই একটা আছে, দুই একটা জায়গাতে ওনার সমালোচনা হয়েছিল, কিন্তু ওই সমালোচনাটা আমরা আর যাবো না এটাতে, ঠিক আছে? পেঙ্কের যে মডেলগুলো, পেঙ্কের যে মডেলটা আছে সেই মডেলটাতে, ঠিক আছে? এবারে দেখো এলসি কিং এর যে মডেল, ঠিক আছে? এলসি কিং এর যে মডেল, সেই মডেলটা পেডিপ্লেনেশন সাইকেল বলা হয়। কি বলা হয়? পেডিপ্লেনেশন সাইকেল। পেডিপ্লেনেশন, পেডিপ্লেনেশন সাইকেল, এই তত্ত্বটা এলসি কিং বাই এলসি কিং 1948-এ উনি এই তত্ত্বটা দিয়েছিলেন। বাংলাতে এটাকে বলা হয় পাদ সমতলী
আমি দুই একটা কথা বলে দিই, অনেক বড় তো পরম তত্ত্ব, দুই একটা কথা যেগুলো আসার চান্স আছে পাদ সমতুল্যকরণ তত্ত্ব। আর্দ্র অঞ্চল, দুটোই আর্দ্র অঞ্চল, ডেভিস পেঙ্ক দুটোই আর্দ্র অঞ্চল, মনে রাখবে ডেভিস পেঙ্ক দুটোই আর্দ্র অঞ্চল। ডেভিসেও নদী প্রসেস, এখানেও নদী প্রসেস, পেঙ্কেও নদী প্রসেস। ঠিক আছে। এই যে পেডিপ্লেনেশন, পেডিপ্লেনেশন স্পেলিংটা হয়তো ভুল লেগেছে আমার চোখে, তো সেটাই মনে হচ্ছে পেডিপ্লেনেশন, হ্যাঁ কভার কার্ড পেডিপ্লেনেশন, ব্যাস ঠিক আছে, পাদ সমকলন তত্ত্বই থাক। তাহলে এই যে তত্ত্বটা, এই তত্ত্বটা হচ্ছে গিয়ে উনি আফ্রিকার যে সাভানা আফ্রিকার যে সাভানা তৃণভূমি আছে, আফ্রিকার যে সাভানা তৃণভূমি এবং তৎ সংলগ্ন যে অঞ্চলগুলো আছে, যেমন শুষ্ক যে অঞ্চলগুলো সেই অঞ্চলগুলোর উপর পরীক্ষা এবং নিরীক্ষা চালিয়েছিলেন। পরীক্ষা এবং নিরীক্ষা চালানোর পর তিনি অ্যাকচুয়ালি ওনার যে তত্ত্বটা, ওনার তত্ত্বটা মূলত দুটি প্রক্রিয়ার উপর নির্ভরশীল। ঠিক আছে, কি কি? এটা না বললে বুঝতে পারবে না। একটা হচ্ছে ভৃগুর পশ্চাৎ অপসারণ, ভৃগুর পশ্চাৎ অপসারণ। ভৃগু মানে কি? পশ্চাৎ অপসারণ। ভৃগু মানে এসকার্পমেন্ট বা ইংরেজিতে বলা হয়। 2 নম্বর হচ্ছে পেডিপ্লেনেশন। কি? পেডিপ্লেনেশন। পেডিপ্লেনেশন, এই দুটো পর্যায়ে উনি তার পাদ সমতলীকরণ যে তত্ত্ব আছে সেই তত্ত্বকে উনি ব্যাখ্যা করেছেন। কোন অঞ্চলে উনি এক্সপেরিমেন্ট করেছেন? উনি সাভানা অঞ্চলে এক্সপেরিমেন্ট করেছেন। সাল কত? 1948 উনি এক্সপ্লেন করেছেন। উনি বলেছেন কি? উনি বলেছেন যে শুষ্ক অঞ্চলে ভৃগুর নরমালি পশ্চাৎ অপসারণ হয়। ভৃগু কিভাবে হবে? ভৃগু ধরো এই আছে, এই অঞ্চল আছে, এই অঞ্চলটা আস্তে আস্তে এইভাবে 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 এইভাবে, ভৃগুগুলো কি? এই যে ঢাল, ভৃগু মানে এইটা, এই ঢালটা আস্তে আস্তে পিছন দিকে সরে আসছে ডিউ টু ব্যাক ওয়েদারিং। আমি কোশ্চেনে একটা দিয়েছিলাম না যে ব্যাক ওয়েদারিং কি? ওয়েদারিং, ব্যাক ওয়েদারিং আমরা আগে পড়লাম না পিঙ্কের, যে যদি আবহবিকারগ্রস্ত পদার্থগুলো পাহাড়ের, যদি সমপরিমাণ আবহবিকারগ্রস্ত পদার্থ পাহাড়ের কোনো অঞ্চল বরাবর অবস্থান করে, তাহলে সেই অঞ্চল বরাবর ক্ষয় কি পুরো অঞ্চল জুড়ে একই সাথে হতে থাকে। তার ফলে কি হবে? এই ভৃগুটা আস্তে 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 পিছন দিকে আস্তে আস্তে ফিরে আসবে, তোমার হচ্ছে গিয়ে পিছন দিকে আস্তে আস্তে কি হবে? পিছন দিকে পিছিয়ে পিছিয়ে আসবে। একটা সময় আসবে, একটা সময় এরকম ভূমিরূপে পরিণত হবে, এরকম ভূমিরূপে পরিণত হবে। এবং এই অঞ্চলটা, ঠিক আছে, এই অঞ্চলটার যে উঁচু জায়গাগুলো, সেই উঁচু জায়গাগুলোকে উনি কি বলেছেন? এগুলোকে বলেছেন ইনসেলবার্জ, ইনসেলবার্জ বলেছেন। এবং এই অবতল যে অঞ্চলগুলো, সেই অবতল অঞ্চলগুলোকে কি বলেছেন? পেডিপ্লেন বলেছেন। পেডিপ্লেন, তাহলে পেডিপ্লেন যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা কে দিয়েছেন? পেডিপ্লেনের কনসেপ্টটা দিয়েছিলেন এলসি কিং। কে? এলসি কিং, এই যে এলসি কিং। ঠিক আছে। এবং লাস্ট পর্যায়ে কি হবে? লাস্ট পর্যায়ে এসে এই ইনসেলবাজ গুলো খুবই অবলুপ্ত হয়ে যাবে এবং অঞ্চলটি এইভাবে সমুদ্র সমতলের যে মেন যে বেস লেভেল আছে, সেই বেস লেভেল পর্যন্ত এসে পৌঁছাবে। ঠিক আছে। তাহলে এলসি কিং এর মডেলটা আমি আরেকবার প্রথম থেকে বলে দিচ্ছি, এটা কিছুই নয়, মানে আমি সংক্ষেপে তোমাদেরকে বললাম। পেঙ্ক 1948 তত্ত্বটা দিয়েছিলেন, তত্ত্বটির নাম হচ্ছে পাদ সমতুলীকরণ তত্ত্ব। তিনি মূলত আফ্রিকান সাভানা যে তৃণভূমি অঞ্চল এবং আশেপাশের যে শুষ্ক যে অঞ্চলগুলো আছে, সেই শুষ্ক জলবায়ুতে তার পরীক্ষাটা তিনি চালিয়েছিলেন। তিনি যে অ্যাকচুয়ালি যে ঢালের কিভাবে পশ্চাৎ অপসারণ হয়, তিনি সেই ঢালের পশ্চাৎ অপসারণকে ব্যাখ্যা করেছেন। সেই ব্যাখ্যা করতে গিয়ে উনি দুটি তত্ত্বকে সাহায্য নিয়েছিলেন, একটা ভৃগুর পশ্চাৎ অপসারণ, একটা হচ্ছে পেডিপ্লেনেশন। ঠিক আছে। পেডিপ্লেনেশন মানে হচ্ছে পেডিপ্লেনের উৎপত্তি, এটাকে পেডিপ্লেন বলা হয়। পেডিপ্লেনেশন মানে পেডিপ্লেনের উৎপত্তি। এই পেডিপ্লেনে কি উৎপত্তি হয়? যখন এই স্লোপ গুলো আস্তে আস্তে পিছিয়ে আসবে, এই স্লোপ গুলো আস্তে আস্তে পিছিয়ে আসবে। ঠিক আছে। একটা সময় এখানে থাকবে স্লোপটা, একটা সময় এখানে 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 আস্তে আস্তে পিছিয়ে আসবে। পিছিয়ে আসলে কি হবে? এই ঢালটাও আস্তে আস্তে কমতে থাকবে। তার মানে ঢালটা যদি আস্তে আস্তে কমতে থাকে, একটা সময় এসে ভূপৃষ্ঠের সাপেক্ষে এটা হরাইয়েন্টাল হয়ে যাবে। যখন হরাইয়েন্টাল হয়ে যাবে, তখন উনি সেটাকে কি বলছেন? উনি সেটাকে বলছেন পেডিমেন্ট। হয়েছে। এবং ছোট 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 কিছু টিলা থাকবে, সেই টিলাগুলোকে উনি কি বলছেন? উনি বলছেন সেই টিলাগুলো হচ্ছে গিয়ে ইনসেলবাজ। পরবর্তী ক্ষেত্রে তিনি আরো বলেছেন যে সেই ইনসেলবাজ গুলো আস্তে আস্তে আরো ছোট হয়ে যাবে এবং কেসেল কপিজ, তোমরা নিশ্চয়ই পড়েছো,
ক্যাসেল কপিজ বলা হয়, ঠিক আছে, ছোট ছোট হয়ে গেলে তখন সেটাগুলোকে ক্যাসেল কপিজ, সেই ক্যাসেল কপিজে রূপান্তরিত হয়ে যায়। তাহলে ব্যাস এটা এলসি কিং এর মডেল। এখান থেকে কোশ্চেন আসলে এগুলির মধ্যে থেকেই কোশ্চেন আসবে। ঠিক আছে, এটা গেল এলসি কিং এর মতবাদ।